হই হই মারমার বাপ বাপ চিৎকার, বিধানসভা চলে বুঝি সরে পড়ে এইবার। সুকুমার রায় মার্জনা করবেন, কিন্তু এ রাজ্যের গণতন্ত্রের পীঠস্থানে যে ছবি আজ দেখলাম তাতে এছাড়া আর কিচ্ছু মনে পড়ছে না। বিধানসভায় আজ যে বেনজির পরিস্থিতি তৈরি হলো তাতে ধাক্কাধাক্কি, ধস্তাধস্তি, টানাটানি, হট্টগোল কিচ্ছু বাদ রইল না। আর সেই নিয়েই আজ প্রথম প্রশ্ন। চোর পাল্টা চোর স্লোগান, হাতাহাতি থেকে ধস্তাধস্তি, সাসপেনশন। বাঙালি হেনস্থা ইস্যুতে সুস্থ আলোচনা তো হলোই না, বদলে তৃণমূল বিজেপির সংঘাতে বেনজির বিশৃঙ্খলার সাক্ষী হলো বিধানসভা। গণতন্ত্রের পীঠস্থানে কোন নৈরাজ্যের ছবি? সব থেকে বড় প্রশ্ন এটাই। দ্বিতীয়, উত্তাল অধিবেশনে মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে একটানা চোর স্লোগান বিজেপি। নরেন্দ্র মোদী ও অমিত শাহকে চোর বলে পাল্টা স্লোগান মুখ্যমন্ত্রীরও। তবে কি রাস্তার রাজনীতির সঙ্গে বিধানসভা অধিবেশনের আর কোনো ফারাক রইল না? তৃতীয় প্রশ্ন, বিরোধী দলনেতার পর আজ সাসপেন্ড আরও 5 জন বিজেপি বিধায়ক। মার্শালদের সঙ্গে ধস্তাধস্তির পর হাসপাতালে বিরোধী শিবিরের 3 জন, আহত 4 মার্শালও, দাবি বিধানসভা সূত্রে। এটা কি আইনসভা নাকি কুস্তির আখড়া? চতুর্থ প্রশ্ন, বিধানসভায় কাগজ ছুঁড়ছেন আপনারা, এটা অনৈতিক এবং বেআইনি। বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। 2005 থেকে 2025 সংসদে কতবার কাগজ ছুঁড়েছে তৃণমূল? কটাক্ষ বিরোধীদের। তবে কি বিরোধী বা শাসক হলেই বদলে যায় অবস্থান? পঞ্চম প্রশ্ন, চাকরিহারা দাগি শিক্ষকদের বেচারা বললেন মুখ্যমন্ত্রী, দিলেন গ্রুপ সি চাকরির আশ্বাসও। কোর্টে বারবার ধাক্কা খেয়েও দাগিদের সরকারি চাকরির আশ্বাস কিভাবে এখনো দিয়ে যাচ্ছে রাজ্য সরকার? ষষ্ঠ প্রশ্ন, ওএমআর কারচুপি করে প্রার্থীদের জীবন নষ্ট করে এখন দাগিদের সুযোগ দিচ্ছেন। এরা কোন নয়নের মণি যে হাইকোর্টে এজি সওয়াল করছেন? এসএসসি নিয়ে আজ ফের রাজ্যকে ভৎসনা সুপ্রিম কোর্টে। কোন অঙ্কে বারবার দাগিদের পুনর্বাসন দেওয়ার চেষ্টা রাজ্যে? সপ্তম প্রশ্ন, ক্ষমতাশালীদের ভূমিকা নিয়ে তদন্ত কত দূরে গেল? এসএসসি মামলা সিবিআইয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলল কোর্ট, সুপ্রিম কোর্ট। তবে কি সর্বোচ্চ আদালত মনে করছে শিক্ষা দুর্নীতির মাথাদের ধরতে যথেষ্ট সক্রিয় নয় কেন্দ্রীয় এজেন্সি? তবে শুরুতেই দেখাবো মুখ্যমন্ত্রীর ভাষণ ঘিরে আজ কুরুক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। দেখুন, মোদি চোর, বিজেপি চোর, বিজেপি চোর, মোদি চোর, মমতা চোর, 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 চোর। তুলকালাম, ধুন্ধুমার, নিজের সিটে থেকে বলুন। ওয়েলে নেমে বিজেপি ও তৃণমূলের স্লোগান যুদ্ধ, ধস্তাধস্তি। একদিনে বিজেপির 5 বিধায়ক সাসপেন্ড। মার্শালদের টেনে হিচড়ে চ্যাংদোলা করে বার করা হলো বাইরে। বৃহস্পতিবার বিশেষ অধিবেশনের শেষ দিনে বেনজির ছবি ধরা পড়ল বিধানসভায়। মোদি চোর, মোদি চোর, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, অমিত শাহ চোর, অমিত শাহ চোর, অমিত শাহ চোর, অমিত শাহ চোর। দেখুন, আজকে পশ্চিমবঙ্গ বিধানসভায় গণতন্ত্রের হত্যা হয়েছে, গণতন্ত্রের মার্ডার হয়েছে। বাংলা ভাষাদের হেনস্থা ও বাংলা ভাষার অপমান ইস্যুতে প্রস্তাব গ্রহণের জন্য বিধানসভায় 4 দিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল। শেষ দিনে তৃণমূল বিজেপির সম্মুখ সমরে নামল। মুখ্যমন্ত্রী বলা শুরু করা মাত্র বিজেপি বিধায়করা স্লোগান দিতে শুরু করেন। সবকিছু ছাপিয়ে দুপক্ষ একে অপরকে চোর আক্রমণ করে যুদ্ধে নেমে পড়ে। সবাই স্লোগান দাও, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর। জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা। মনে রাখবেন, আপনারা একতরফা স্লোগান দিতে পারেন না। আমি স্টুডেন্ট মুভমেন্টের প্রোডাক্ট। আমি যখন স্লোগান দেব সবকটা মুখে লুকোপ্লাস্টার লাগিয়ে বসে থাকবেন। করুন চিৎকার, কতক্ষণ ক্ষমতা আছে দেখছি। আমরা মমতা ব্যানার্জিকে 10 গোল খাইয়ে, গোল খাইয়ে আজকে তাকে বাড়ি পাঠিয়েছি। উনি তার 14 বছর 5 মাসে কখনো এই ধরনের বিরোধিতার সামনে পড়েনি। বিজেপি তার 65 জন এমএলএ টিম। মার্শালরা চ্যাংদোলা করে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে অধিবেশন কক্ষের বাইরে বের করে দেন।
ধস্তাধস্তির মধ্যে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে অ্যাম্বুলেন্সে করে মানিকতলার জেএম রায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকেও একই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী, অশোক দিন্দা, বঙ্কিম ঘোষ, তাদেরকে যেভাবে প্রহার করা হয়েছে, ইতিমধ্যে শঙ্কর ঘোষ অ্যাডমিটেড এবং বঙ্কিম ঘোষ যার বুকে দুটো স্টেন আছে তিনিও গুরুতর আহত হয়ে হসপিটালের পথে। ওনারা অসভ্যতা করে তারপরে নিজে নিজে অসুস্থ হয়ে গেলেন, নাটক করে গিয়ে হাসপাতালে ভর্তি হলেন। এই দিন বিজেপির 3 বিধায়ক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 4 জন মার্শালও আহত হয়েছেন বলে বিধানসভা সূত্রে খবর। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, বাংলা আর বাঙালি নিয়ে নাকি আলোচনা হবে, অন্তত হওয়ার কথা সেটাই ছিল। তার বদলে কি হলো? হলো তুমুল চিৎকার, চেঁচামেচি, ধস্তাধস্তি, টানা হ্যাচড়া এবং গণতন্ত্রের পীঠস্থানে একের পর এক অসংসদীয় শব্দের ব্যবহার। বিজেপি বলল মুখ্যমন্ত্রী চোর, মুখ্যমন্ত্রী বললেন মোদি চোর। এই তুই চোর না মুই চোরের ঝগড়াতে দিনভর রণক্ষেত্র হয়ে রইল পশ্চিমবঙ্গ বিধানসভা। দেখুন, এই অনুষ্ঠানের বক্তাদের কাছে প্রথমেই আমার অনুরোধ, দয়া করে ওই রকম পরিস্থিতি অন্তত এইখানে তৈরি করবেন না। এই স্টুডিওতে অন্তত সংযম আর শান্তি বজায় থাকুক। এমনিতেই গত পরশু এই অনুষ্ঠানের পারদ যেখানে উঠেছিল তাতে কারুর কণ্ঠরোধ হয়নি, কিন্তু আমার গলা ভেঙে কণ্ঠরুদ্ধ হয়ে একটা গোটা দিন প্রায় নির্বাক হয়ে বসে থাকতে হয়েছিল। দেখুন, পেশাদার সাংবাদিক হিসেবে আমি একসময় বিধানসভা বিট কভার করতাম। সেই সময় সিনিয়র বিধায়ক এবং মন্ত্রীরা দুঃখ করতেন যে বিধানসভায় চর্চার মান, বক্তৃতার ওজন কিংবা রাজনৈতিক সৌজন্য আগের তুলনায় তখন কতটা অধোগামী হয়েছে। আজ মনে হচ্ছে সেদিনের ওইসব বয়স্করা সৌভাগ্যবান যে তাদের বেশিরভাগকে আজকের এই দিন এই পঙ্কিল রাজনীতির উত্তাল কাদা ছোঁড়াছুঁড়ি দেখতে হয়নি, যার পরিণতিতে আজকে তিনজন বিধায়ক হাসপাতালে। যে বাঙালির বাগ্মিতায় একসময় গোটা দেশ মুগ্ধ হতো, সেই বাঙালি নিজের রাজ্যের বিধানসভার ঘটনাবলী আর কোন অতলে নামবে? এই প্রশ্ন নিয়ে যাব আজকে প্রথম বক্তা বিশ্বনাথ চক্রবর্তীর কাছে। সুমনদা, ধারাবাহিকভাবে রাস্তার রাজনীতি আর আইনসভার রাজনীতি কিন্তু এক হয়ে উঠছে এবং সরাসরি বডি পলিটিক্স বা হিংসাত্মক যে রাজনীতি পশ্চিমবাংলায় প্রতিনিয়ত প্রতিদিন ফুটে ওঠে তার ছবি রিফ্লেকশন হয়। সেই কারণেই একের পর এক বিধায়ক আহত হন এবং আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। শাসক আর বিরোধী কেউই কিন্তু উদাহরণ রাখতে পারছেন না। উদাহরণ রাখবেন কি করে? তার কারণ প্রায় প্রত্যেকেই রাজনীতির কারবারি, যে কোনো মূল্যে যে কোনোভাবে তারা ক্ষমতায় টিকে থাকতে চান বা ক্ষমতা দখল করতে চান। ফলে ক্ষমতায় যারা টিকে থাকতে চান তারাও কোনো মূল্যবোধ, ভাবনা, চিন্তা, ঐতিহ্যকে পরোয়া করেন না। আইনসভার যে ঐতিহ্য, সংসদীয় গণতন্ত্রের রীতিনীতি পরোয়া করেন না। আর যারা ক্ষমতা দখল করতে চান তারা একইভাবেই ক্ষমতাটাকে দখল করতে চান। দুর্নীতির রাজনীতি, আমরা জানি যে রাজনীতিতে দুর্নীতি আছে, প্রশাসনে দুর্নীতি আছে, কিন্তু আমাদের পশ্চিমবাংলার রাজনীতিবিদরা দুর্নীতিকে সামাজিক ব্যাধিতে পরিণত করতে চাইছেন, অর্থাৎ সমাজ জীবনে প্রত্যেকটি স্তরে দুর্নীতিটাকে প্রতিষ্ঠা করতে চাইছেন। তারই রিফ্লেকশন আপনি প্রত্যেকের অবস্থান থেকে বুঝতে পারলেন আজকে আইনসভায়। দেখুন, আমি আজকে অনেক কিছু বলতে পারছি না আইনসভার কতগুলো বাধ্যবাধকতার জন্য। আমাকে যদি কাঠগড়ায় দাঁড় করতে হতো তাহলে হয়তো 3 পক্ষকেই আমি দাঁড় করাতাম, কিন্তু আমার সেই সুযোগটা নেই, যেহেতু কতগুলো সীমাবদ্ধতার মধ্য দিয়ে বলতে হয় এখানে কথা। দুর্নীতি শুধুমাত্র রাজনীতিক আঙ্গিনার প্রতিষ্ঠা নয়, তাতেই সন্তুষ্ট থাকছে না, সেটা সমাজ জীবনে প্রতিনিয়ত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য শাসক এবং বিরোধী দুই পক্ষ যে অবস্থান নিচ্ছে সেখান থেকে কোনো আশা আমাদের জাগাচ্ছে না। ধরুন, উদাহরণের কথা বলছিলাম যে কোনো উদাহরণ রাখতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দেখলাম বলছেন যে কাগজ ছেঁড়া অন্যায়, কাগজ ছিল না, এটা কিন্তু আনলফুল। আরে আপনার দলের প্রতিদিন পার্লামেন্টে দাঁড়িয়ে কিভাবে কাগজ ছেড়ে, তখন আপনি বলতে পারেন না আপনার সাংসদদেরকে যে কাগজ ছিঁড়বে না? আপনি নিজে মুখ্যমন্ত্রী তখন ছিলেন না, আপনি ছিলেন সংসদের সদস্য, আপনি ডেপুটি স্পিকারের উদ্দেশ্যে কাগজ ছুঁড়ে দিয়েছিলেন, তখন সেটা মনে ছিল না আপনার? আপনি কোনো উদাহরণ তৈরি করতে পেরেছেন যে আপনি আজকে জ্ঞান দিচ্ছেন অন্যদেরকে?
মানে একইভাবে আমি আপনাকে বলতে চাই যে যে একটা মিনিমাম ডিবেট আপনি পার্লামেন্টে কিন্তু দেখতে পাবেন না। এই যে বাংলা বাঙালি নিয়ে বিশেষ অধিবেশন হলো, বাংলা বাঙালি থোড়াই এরা কি আর করে, এরা বাংলা বাঙালিকে পছন্দ করে নাকি, সে শাসক হোক আর বিরোধী হোক, এদের একটাই উদ্দেশ্য হলো যে কোনোভাবে রাজনীতিতে টিকে থাকতে হবে, সামনে নির্বাচন, সবালে এটা নির্বাচনের প্রস্তুতি ছিল একেবারে পরিষ্কার। কোনো বাঙালির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দরদ নেই, শুভেন্দু অধিকারীর দরদ আমি বলতে পারবো না। আমি একেবারে বলবো না যে কোনো মানে সিপিআইএম দল বা অন্য কোনো রাজনৈতিক দলে, বাংলা বাঙালিকে এরা বিক্রি করে বাজারে, বাংলা বাঙালির সেন্টিমেন্টকে বাজারে বিক্রি করে। তার একটা কারণ যে বহু লোককে শিক্ষার আঙ্গিনায় বাইরে রেখেছে, বহু লোককে ভাবনা চিন্তার বাইরে রাখতে পেরেছে কিছু ভাতা দিয়ে, ফলে ওরা জানে আমরা যেভাবে পরিচালনা করব সেইভাবেই মানে সাধারণ মানুষ পরিচালিত হবে। আর কিছু লোক ক্রিটিক্যাল থাকে, সেটা তারা থাকবে, বাদ বাকি লোকগুলোকে আমি শিক্ষার বাইরে, আলোর বাইরে রাখতে পেরেছি, মানে পাড়ার রাজনীতির মধ্যে রাখতে পেরেছি, মানি পাওয়ার মাসল পাওয়ার দিয়ে এদেরকে ভয় দেখাবো। ফলে দিনের শেষে কিন্তু আমি আপনাকে বলছি যে অধিবেশন ডাকা হয়েছিল বাংলা বাঙালির জন্য, আপনি ভাববেন না যে বাংলা বাঙালির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণ দরদ, আপনি এটা ভাববেন না যে শুভেন্দু অধিকারী ভীষণ দরদ। এরা কার্যত ব্যবসায়ী, রাজনীতির ব্যবসায়ী মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীরা। এই ব্যবসায়ীদের একটাই কাজ, সেটা হলো যে কোনোভাবে মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলো, নির্বাচনের আগে খেলো। সুতরাং এখানে যদি এতই বাংলা বাঙালির দরদ হতো যে শিক্ষা ব্যবস্থা মানে অন্যতম মাধ্যম, সেই শিক্ষকদের চাকরি যখন বিক্রি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন চুপ ছিল? যে পশ্চিমবাংলাকে দুর্নীতিগ্রস্ত করেছেন আপনি, দিনের পর দিন 100 দিনের কাছ থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি দমন করবার জন্য সামান্যতম আপনার উদ্যোগ ছিল? বাঙালি অবশ্যই আর্থিক দিক থেকে গুজরাটিদের মতন সবল ছিল না, কিন্তু বাঙালি দুর্নীতিগ্রস্ত জাতি ছিল না। সেই বাঙালিকে দুর্নীতিগ্রস্ত জাতিতে পরিণত করেছে আপনার 15 বছরের সরকার। তারপরে আপনি বাঙালি নিয়ে গর্ব করেন। একইভাবে যে বাঙালি একটা শিক্ষিত সমাজের উপর ভিত্তি করে মূল্যবোধের উপর চলতো, সেই বাঙালিকে আপনি ভাতাজীবীতে পরিণত করেছেন। একইভাবে আপনি বলতে চাই যে পশ্চিমবাংলাতে দিনের পর দিন আমরা যে রাজনৈতিক হিংসা দেখি, সেই হিংসা থেকে মুক্ত করতে পেরেছেন বাঙালিকে। এই ছবি অ্যাসেম্বলি গণতন্ত্রের পীঠস্থানে যদি এই ছবি দেখা যায়, তৃণমূল স্তরে শাসক বা বিরোধী কোনো রাজনৈতিক দলের কর্মীরা কি শিখবেন? সব থেকে বড় কথা বিশ্বনাথ চক্রবর্তী বলছিলেন যে আলোচনা নয়, এটা আসলে ছিল ওয়ার্ম আপ, একেবারে রাজনৈতিক ওয়ার্ম আপ। আমি জানি না, কিন্তু এর আগে সর্বোচ্চ স্তর, সেইখানে কাদা ছোঁড়াছুঁড়ি, সেইখানে স্লোগান পাল্টা স্লোগান। আমি জানি না এই ছবি আজকে প্রায় গোটা দিনের অর্ধেকটা জুড়ে বিধানসভায় রাজ্যের মানুষ লাইভ টেলিকাস্টের সুযোগে যেটুকু দেখলেন, যা দেখলেন, আমার মনে হয় না ইদানিংকালে এই ভয়ঙ্কর ছবি আমাদের চোখে আর পড়েছে। আমি এখান থেকে আমার পরবর্তী প্রতিবেদন, যে একেবারে চোর স্লোগান, বিজেপি গোটা দিন ধরে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চোর স্লোগান দিল, মুখ্যমন্ত্রীও সরাসরি নরেন্দ্র মোদী অমিত শাহকে চোর বললেন। পরের প্রতিবেদন। মোদী চোর, বিজেপি চোর, মোদী চোর, বিজেপি চোর, মোদী চোর, বিজেপি চোর, অমিত শাহ চোর, অমিত শাহ চোর, অমিত শাহ চোর, অমিত শাহ চোর। জেনে গেছে জনতা চাকরি চোর মমতা, জেনে গেছে জনতা চাকরি চোর মমতা। বিধানসভায় আলোচনার বিষয়বস্তু ছিল বাংলা ও বাঙালি, কিন্তু শেষ অবধি বিধানসভা তোলপাড় হলো তৃণমূল বিজেপির পরস্পরের উদ্দেশ্যে চোর ডাকাত গুন্ডা স্লোগানে। এরা গদি চোর, এরা ভোট চোর, 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 এবং সবচেয়ে বড় ডাকাতদের দল, সবচেয়ে বড় দুর্নীতিবাজীদের দল, সবচেয়ে বড় ভোট চোরদের দল। মমতা চোর, মোদী চোর, মমতা চোর, চোর 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 চোর, চোরের পাল্টা চোর, চোরের বদলা চোর। মোদী সবচেয়ে বড় চোর, মোদী সবচেয়ে বড় চোর, মোদী সবচেয়ে বড় চোর, অমিত শাহ বড় চোর, মোদী সবচেয়ে বড় চোর, বিজেপি চোর চোর, চোর হটাও, চোর হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। এই মোদী চোর বলতে গিয়ে রাহুল গান্ধীর মেম্বারশিপ গেছিল, আপনারা জানেন। আমি মোদী কমিউনিটির লোকেদেরকে বলবো, মমতার বিরুদ্ধে বিএনএস এর অন্তর্গত যাতে এফআইআর করে
এবং চোর মমতার বিরুদ্ধে লড়াই করে। শুধু চোর আক্রমণই নয়, বিজেপিকে বাংলা ছাড়া করার হুঁশিয়ারিও শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। অ্যান্টি বেঙ্গলি বিজেপি হটাও, দেশ বাঁচাও। বাংলা বিরোধী বিজেপি হটাও, দেশ বাঁচাও। বিজেপি চোর হ্যায়, বিজেপি চোর হ্যায়, বিজেপি চোর হ্যায়। চোরি ডাকাতি नहीं চলেগা। উনি নন্দীগ্রামে হেরেছেন, ভবানীপুরে হারবেন। উনার এবং উনার ভাইপোর কোম্পানি 3 সংখ্যা পেরোবে না। উনাকে ভবানীপুরে হারাবো। খালা মমতা, আপনি মেটিয়াবুরুজে যাবেন না, ভবানীপুরেই লড়ুন, আপনাকে হারাবো। বিধানসভায় শাসক বিরোধী বিতণ্ডা নতুন নয়, যুগে যুগে তা চলে আসছে। কিন্তু বৃহস্পতিবার যেভাবে শাসক ও বিরোধী দল কার্যত একে অপরকে চোর প্রমাণ করতে লড়াইয়ে নামলেন, তা কি আদৌ গণতন্ত্রের পক্ষে ভালো উদাহরণ? আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমি এখানে বলবো অম্বিকা রায়, কল্যাণীর বিজেপি বিধায়ক, যার কাছ থেকে ফার্স্ট হ্যান্ড অ্যাকাউন্ট একেবারে ভেতরে ছিলেন, তার কাছ থেকে আমি নেব। কিন্তু তার আগে বলি যে প্রত্যেক রাজনৈতিক দল, বিশেষ করে শাসক আর বিরোধী, তৃণমূল আর বিজেপি, প্রত্যেকের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে আজকে গোটা দিনের ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের পক্ষ থেকে। আমার পরের বক্তা অরূপ চক্রবর্তী। দেখুন, একটা কথা আমি মানি, যিনি যত বড় সংসদীয় পদেই থাকুন না কেন, তার বিরুদ্ধেও কিন্তু রাজনৈতিক মঞ্চ থেকে রাজনৈতিক আক্রমণ চলতেই পারে। প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীকেও তো ভোটে দাঁড়িয়ে জিততে হয়। তাদের বিরোধীরা তাদের ওয়াক ওভার দেবেন কেন? গণতন্ত্রে তা নিয়ে কোনো আপত্তি নেই, কারুর থাকতে পারে না। কিন্তু যে প্রশ্নটা সর্বভারতীয় ক্ষেত্রে অরূপ বিজেপি তুলছে, যে রাজ্যের বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী তার ভাষণে মোদি চোর বলছেন। অরূপ, তুমিও জানো, আমিও জানি, প্রধানমন্ত্রী মোদি তো বিধানসভার সদস্য নন। অর্থাৎ রাজনৈতিক মঞ্চ আর গণতন্ত্রের পীঠস্থান বিধানসভার মধ্যে আর কোনো তফাৎ থাকবে না। অরূপ, সুমন, আজকের এই বিশেষ অধিবেশনটা ছিল সারা দেশ জুড়ে বাঙালিকে যেভাবে হেনস্থা করা হচ্ছে তার বিরুদ্ধে আলোচনা করার জন্য আজকের এই প্রস্তাবনা ছিল। তো এই আলোচনা কারা চায়নি? যারা আজকে আলোচনাটাকে ভণ্ডুল করত বা করতে চেয়েছিল। কারা এই আলোচনা চায়নি? যারা সারা দেশে বাঙালির উপর অত্যাচার করছে, যারা বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি তকমা দিচ্ছে, যারা বাঙালিকে পেলোডারে করে বর্ডার টোপকে যখন ছুঁড়ে ফেলা হচ্ছে তখন এখানে জান্তব উল্লাস প্রকাশ করছে। আর আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ নয়। তাদের উদ্দেশ্যে কান খোলা করে শুনে রাখুক, যারা বাঙালির উপর অত্যাচার করার পর উল্লাস প্রকাশ করে আর বিধানসভায় সেটা নিয়ে আলোচনা করতে দেয় না, সেই জল্লাদদের উল্লাস মঞ্চ আমার দেশ নয়। বিধানসভায় আলোচনা প্রয়োজন ছিল। আজকে গোটা বাংলার 10.5 কোটি মানুষ দেখলো কারা সেই আলোচনাটাকে চিৎকার করে ভেস্তে দিতে চাইলো। আমার এই প্রসঙ্গে মনে পড়ছে যে অমিত শাহ কিছুদিন আগে পার্লামেন্টে আমাদের ক্রোনোলজি বুঝিয়েছিলেন। আজকে এখানে আলোচনায় বারবার উঠলো চোর চোর ইত্যাদি প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী যখন বলতে উঠছেন সমানে কটূক্তি বিষোদ্গার। তো আমার মনে পড়ছিল আসলে এই ক্রোনোলজিটা হচ্ছে লোকসভায় হয়েছে তাহলে বিধানসভায় করতে হবে, নইলে ওই ফোমো, ফিয়ার অফ মিসিং আউট বিজেপি। লোকসভায় কি হয়েছে? 11 বছরে প্রথম নরেন্দ্র মোদী পার্লামেন্টে আসলেন। পার্লামেন্টে আসায় প্রথম নরেন্দ্র মোদীকে শুনতে হলো ওয়েলে দাঁড়িয়ে বিরোধী ইন্ডিয়া জোটের সাংসদরা, তার মধ্যে তৃণমূল কংগ্রেস প্রথম সারির একটি দল, সবাই মিলে চিৎকার করছেন ভোট চোর গদি চোর। নরেন্দ্র মোদী পার্লামেন্টে ঢুকছেন, সারা পার্লামেন্ট স্লোগানে মুখরিত হচ্ছে ভোট চোর গদি চোর। তো নরেন্দ্র মোদীর এই বেইজ্জতি খোদ লোকসভার পার্লামেন্টে হচ্ছে যখন, তাহলে কাউন্টারে বিজেপিকে ভেসে থাকতে গেলে এই একভাবেই প্রতিবাদ করে জানান দিতে হবে। কিন্তু সেটা জানান দেওয়ার মঞ্চটা যে বাঙালির অস্মিতার মঞ্চ নয়, সেটা যে বাঙালির বিরুদ্ধে আক্রমণের বিরুদ্ধে যে আলোচনা, সেই আলোচনার মঞ্চটাকে ভেস্তে দেওয়া নয়, সেটা বুঝবার মতো বিজেপি সেই উপলব্ধি আমরা আশাও করি না। সংসদ আর বিধানসভার তুলনা আরও চলে। যে কিছুদিন আগে অমিত শাহ যখন সংবিধান সংশোধনী বিল পাশ করছেন, এক তৃণমূল সাংসদ কাগজ তার ওই বিলের কপি ছুঁড়ে করলেন, আজকে মুখ্যমন্ত্রী বলছেন, যার সঙ্গে আমি একমত, যে কাগজ ছোড়া অনৈতিক। তো কিছুদিন আগে তৃণমূল কংগ্রেস কি করছিল আমি দেখাবো পরপর, যে গত 10 বছরে তৃণমূল কংগ্রেস কতবার সংসদে কাগজ ছুঁড়েছে। ঠিক সুমন, একটু আগে আপনার পূর্ববর্তী বক্তা রাস্তার রাজনীতি আর আইনসভার রাজনীতি বোঝাচ্ছিলেন। আমি ভেবেছিলাম তার মুখ থেকে ওই শব্দটা শুনতে পারবো, যখন পার্লামেন্টের বুকে কিছুদিন আগে আমরা দেখলাম বিজেপির একজন পার্লামেন্টারিয়ান, সে একজন সংখ্যালঘু সাংসদ দানিশ আলীকে উদ্দেশ্য করে বলছেন এ ভাওরে এ কাটুয়ে, এই ধরনের শব্দবন্ধ উচ্চারণ করছেন। এখানে শেষ নয়, ট্রেজারি বেঞ্চ হাততালি দিয়ে টেবিল চাপড়ে তাকে সমর্থন করছে। ওইটা তাহলে এখানে ফলো করো এবং তারপরে উদাহরণ দাও যে ওরা করেছে, তাই আমরা করছি। আমি আর শুনে নিন একটুখানি।
আমরা দেখলাম কদিন আগে পূর্বতন মন্ত্রী ছিলেন মীনাক্ষী লেখি, পার্লামেন্টের মধ্যে বিরোধী দলের সাংসদ প্রশ্নোত্তর পর্বে তাকে বলছেন চুপ রাহো বরনা ইডি আ জায়গা। পার্লামেন্টের বুকে দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী হুঙ্কার দিচ্ছেন, বিরোধী দলের সাংসদ যখন আলোচনা করছেন তুম আভি চুপ রাহো বরনা ইডি আ জায়গা তোমারে ঘর মে। আজকে আইন সত্যিই তো একটা সময় তো দেশের আইনসভা নিয়ে আমরা গর্ব করতাম, কিন্তু ওই ক্রোনোলজিতে আসছি ফিরে। ক্রোনোলজিটা হচ্ছে আমার মনে পড়ছে যেহেতু পার্লামেন্টে হয়েছে তাই বিধানসভাতে করতে হবে, কিন্তু ক্রোনোলজিটা হচ্ছে এখানে ওই চোর চোর শব্দবন্ধের ক্রোনোলজি। আসলে বাংলায় একটা প্রবাদ আছে, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। ভোট চোরদের ভোট চুরি ধরা পড়ে গেছে, ভোট চুরি যখন ধরা পড়েছে আরেকটা ক্রোনোলজির পরবর্তী অধ্যায়, সেটা হচ্ছে চোরের মায়ের বড় গলা। চোরের মায়ের বড় গলা আজকে বিরোধী বিজেপি, তারা বিধানসভায় দাঁড়িয়ে যেখানে বাঙালির হেনস্থা নিয়ে আলোচনা হচ্ছে সেই আলোচনা যারা চায় না তারা বাঙালি বিরোধী। আজকে নিজেদের ওই আমরা জনপ্রতিনিধি যেরকম অ্যাটেস্টেড করি সেরকম ভাবে নিজেরাই নিজেদের অ্যাটেস্টেড করলো যে আমরাই প্রকৃত বাঙালি বিরোধী, কারণ আমরা বাংলার বিধানসভায় দাঁড়িয়ে বাঙালির উপর অত্যাচার নিয়ে আলোচনা হতে দিই। এটা খুব ইন্টারেস্টিং। আমি আগে যুক্তিতক্ক অনুষ্ঠানেও বলেছিলাম এটা খুব ইন্টারেস্টিং যে তৃণমূলকে আক্রমণ মানে তৃণমূল তারপরে বলতে শুরু করে যে এটা বাঙালিকে আক্রমণ, অথচ বাঙালি মানে শুধু তৃণমূল নয়, তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, আমরা প্রত্যেকে সাধারণ মানুষ, আমাদের নিয়েই তো বাংলা। আবার বিজেপি উল্টো দিকে তাদের বিরোধীদের বলে দেশদ্রোহী। আরে দেশটাও তো সবাইকে নিয়ে, কিন্তু রাজনৈতিক দলগুলো রাজনৈতিক স্লোগান বানাতে মোটামুটি সবাইকে বাঙালি মানেই তৃণমূল এইটা এস্টাবলিশ করতে একেবারে বদ্ধপরিকর। কিন্তু অরূপ একটা চমৎকার শব্দ ব্যবহার করে যায় যে ক্রনোলজি। ক্রনোলজি কিন্তু মারাত্মক জিনিস। আমি প্রথমে দেখাবো, এবার ক্রনোলজিতেই আসবো, ক্রনোলজির প্রথম অংশে দেখাবো যে আজকে একেবারে আমি আবার বলছি আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে সহমত, তিনি 3টে শব্দ ব্যবহার করেছেন কাগজ ছোঁড়া নিয়ে, অনৈতিক থেকে শুরু এবং সংসদ বিরোধী, সংস্কৃতি বিরোধী, বেআইনি দিয়ে শেষ। আমি পরপর দেখাবো, আজকের ঘটনাটা দ্রুত একবার দেখে নিই। আগামী দিন আপনারা কেউ আসবেন না, কেউ আসবেন না, মানুষ আপনাদের পাঠাবে না, আপনারা ডাকাতদের সন্তান। মমতা ব্যানার্জির এই তানাশাহী স্বৈরাচারী তার রাজত্ব খতম হবে, আমরা এটা বিশ্বাস করি। ছিল আলোচনা, কিন্তু হলো কার্যত যুদ্ধ, বাকযুদ্ধ। বিশেষ অধিবেশনের শেষ দিনে তুলকালাম পরিস্থিতির সাক্ষী থাকলো বিধানসভা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলতে শুরু করতেই বিজেপি বিধায়করা স্লোগান দিতে শুরু করেন, কাগজও ছেড়েন তারা, জানিয়ে সমালোচনায় সরব হন মুখ্যমন্ত্রী। বসুন আপনার বসুন, এটা তামাশা করার জায়গা না। এই যে কাগজ ছুটছেন বিধানসভায়, এটা কিন্তু অনৈতিক, আনপার্লামেন্টারি, আনডেমোক্রেটিক এবং ইল্লিগাল। এরা চায় আমি যদি বাংলা ভাষায় কথা বলি, মানুষ যদি আমারটা জানতে পারে, তাহলে এদের মুখোশ খুলে যাবে। মুখ্যমন্ত্রীকে কেউ কাগজ ছুঁড়ে মারেনি, মুখ্যমন্ত্রীর দিকে কোনো কাগজ ছড়া হয়নি। তার মর্যাদা কারা ক্ষুণ্ণ করেছে যেটা মানুষ জানে। এখন যাদের দুজনের বন্ধুত্ব হয়েছে, হাত ধরেছে, এক পক্ষ গিয়ে বিধানসভার সমস্ত আসবাবপত্র ভেঙে দিয়ে এলেন, আর আরেক পক্ষ যারা শাসক দল তারা স্কুলের বাচ্চাদের নিয়েছে কিভাবে গণতন্ত্র ধ্বংস হয়েছে তারা দেখালেন। সুতরাং এটা অনেকদিন আগে হয়ে গেছে, আমাদের মর্যাদা নষ্ট করতে হবে না। এ প্রসঙ্গে বিরোধীরা মনে করিয়ে দিচ্ছে এই গত মাসের 20 আগস্টের কথা, যেদিন 130তম সংবিধান সংশোধনী বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার প্রতিবাদে প্রবল হই হট্টগোল শুরু করেন বিরোধী সাংসদরা। সেদিন লোকসভায় উপস্থিত তৃণমূল সাংসদরা এভাবেই কাগজ ছেড়েন। অমিত শাহর দিকেও উড়ে আসে ছেঁড়া কাগজ। 2021 সালে বক্তব্য চলাকালীন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রীর হাত থেকে বিবৃতির খসড়া ছিঁড়ে উড়িয়ে দিয়েছিলেন তৎকালীন তৃণমূল সাংসদ শান্তনু সেন। কেউ কেউ আবার আরেকটু পিছিয়ে 2005 সালের কথা মনে করিয়ে দিচ্ছেন, যখন লোকসভায় অনুপ্রবেশকারী ইস্যুতে বলতে বলতে আচমকা বইলে নেমে এসেছিলেন তৎকালীন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়। ডেপুটি স্পিকার চরণজিৎ সিং অটোয়ালকে লক্ষ্য করে ছুঁড়ে মেরেছিলেন হাতে থাকা একগোছা কাগজ। সরকারি পক্ষের দিকে তৃণমূল কাগজ ছুড়বে যদি হয়, তাহলে একই রকম অভ্যাসে অভ্যস্ত বিজেপি পশ্চিমবঙ্গ বিধানসভাতেও কাগজ ছুড়বে। কাগজ ছেঁড়া, ধস্তাধস্তি, টানা হেঁচড়া। বিশেষ অধিবেশনের শেষ দিনে বিধানসভায় চলল একেবারে তুলকালাম পরিস্থিতি। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, নিঃসন্দেহে কাগজ ছেঁড়া অনৈতিক, আমি একমত মুখ্যমন্ত্রীর সঙ্গে। এইখানে 2005 সালের 4 আগস্ট লোকসভায়
অনুপ্রবেশ ইস্যুতে, যে প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশ এই রাজ্যে হচ্ছে, বামফ্রন্ট সরকার ইচ্ছাকৃতভাবে সেই করাচ্ছে, তখন ডেপুটি স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় চেয়ারে ছিলেন না, চরণজিৎ সিং আটওয়াল তার উদ্দেশ্যে কাগজ ছোঁড়েন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারপর আমাদের বাইটও দেন যে কি করব, শুনছিলেন না, আমি কাগজ ছুঁড়ে তার দৃষ্টি আকর্ষণ করেছিলাম। প্রথমে সংসদ। আমার যদি বলতে নেওয়া হয় তো আমি টেবিলে দেবো না? দেওয়ার আচরণটা নিয়ে আপনার তর্ক থাকতে পারে। তো আমার যদি কেউ জুতো মারে আমি তাকে নিশ্চয়ই হাত বুলোবো না। আমি কাগজগুলো দিয়েছি দিস মাছ, আমার পৌঁছানো দরকার, যেটা আমি বলতে চাইছি না বলতে চাই, আমি কাগজগুলো পৌঁছেছি, এটা আমার অপরাধ নয়। আচ্ছা, এ তো অনেক দিন আগের কথা। আমি আরেকটু কাছাকাছি আসি। 2021 সালের 22শে জুলাই পেগাসাস নিয়ে গোটা দেশ উত্তাল। এখন সাসপেন্ডেড, কিন্তু একেবারে স্বমহিমায় আছেন তৎকালীন সাংসদ, তিনি বক্তৃতা রাখছিলেন, শান্তনু সেন। তিনি তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পেগাসাস ইস্যুতে বলছেন তার হাত থেকে বিবৃতির খসড়াটা নিয়ে ছিঁড়ে উড়িয়ে দিয়েছিলেন। আরেকটু কাছে চলে আসি, এইটা আপনাদের প্রত্যেকের মনে থাকবে, তার কারণ এই 20শে আগস্টের ঘটনা, যেখানে বললাম অমিত শাহ তিনি সংবিধান সংশোধনী বিল পেশ করছিলেন, মহুয়া মৈত্র সেই কাগজ ছুঁড়ে গেল এবং গোটা দেশ সেই উড়ন্ত কাগজ দেখলো লোকসভায়। একই জিনিস লোকসভায় হলে খুব খারাপ এবং অনৈতিক, বিধানসভায় হলে সেটা নৈতিক তো হতে পারে না, অথবা উল্টোটা, যে বিধানসভায় হলে ভীষণ অনৈতিক কিন্তু সংসদে মানে লোকসভায় বা রাজ্যসভায় চলে, এটাই বা কী করে হয়? আচ্ছা, এটা আমি পরবর্তীকালে, এখানে আছে তন্ময়ের কাছে এই প্রশ্নে আসবো, কিন্তু আমার পরের বক্তা সজল ঘোষ, এখানেও কিন্তু ওই সংসদ আর বিধানসভার তুলনাটা আমায় করতেই হবে। দেখুন, আজকে এই বিশৃঙ্খলার ইস্যুতে সাসপেনশন নিয়ে বিশেষ করে সজল এবং সজলের দল এতটা সরব, কিন্তু এই বিশৃঙ্খলা ইস্যুতে সংসদে, লোকসভা, রাজ্যসভায় বিজেপির চেহারা আর অবস্থান কিন্তু ঠিক উল্টো। ইস্যুটা কিন্তু হুবহু এক ছিল। আমি আপনাদের মনে করিয়ে দেবো যে এই ইস্যুতে 2023 সালের, অর্থাৎ বিশৃঙ্খলা ইস্যুতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বিরোধীরা। শীতকালীন অধিবেশনে সংসদ থেকে একদিনে, ভারতবর্ষের সংসদীয় ইতিহাসে যা কোনো দিন হয়নি, মাত্র একদিনে 78 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়। ওই গোটা অধিবেশনে মোট 92 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়। কার্যত বিরোধী শূন্য সংসদে পরপর বিল পাশ হতে থাকে। সাসপেনশন যদি গণতন্ত্রের হত্যা হয়, যে কেউ বলবে যে গণতন্ত্রের আঘাত তো বটেই। আজ রাজ্য বিধানসভার মতো সেদিন সংসদেও তো সজল মানতেই হবে গণতন্ত্রের হত্যাই হয়েছিল। দেখুন, আপনি যেদিনের কথা বললেন সেটা নিশ্চয়ই ইতিহাস, কিন্তু আজকে যেটা বলছেন কাগজ ছোঁড়া হয়েছে মানে বিজেপির পক্ষ থেকে, তার কিন্তু কোনো ফুটেজ বা সেরকম কোনো তথ্য আমি দেখতে পাইনি। নিশ্চয়ই আপনারা এত বড় একটা চ্যানেল বলছেন যখন কিছু থাকতেও পারে। আমি বলছি না, আজকে সমস্যাটা তোমায় বলি, তোমার সুবিধা হবে, সেটা হচ্ছে আজকে একটা ফিক্সড ফ্রেম, হ্যাঁ ফিক্সড ফ্রেম মুখ্যমন্ত্রীর ওপর স্থির করা ছিল, যার ফলে চতুর্দিকে কি হচ্ছে সেই কথা দেখার। হ্যাঁ, সেটা ব্রাহ্মমান ছিল না, সে ব্রাহ্মমান এই জন্য মানুষের জানা দরকার, আমি ক্লারিফাই করে দিই, এইটা কোনো প্রাইভেট চ্যানেলের অধিকার নয়, এটা হচ্ছে অডিও এবং ভিডিও দেয়া হয় বিধানসভা থেকে মাননীয় স্পিকারের অনুমতিক্রমে। বহু ক্ষেত্রে দেখবে আজকে অডিও অফ করা হয়েছিল, চ্যানেল করেনি বিধানসভায়। এটাও তো গণতান্ত্রিক ভাবে সঠিক কিনা আপনি বলুন। যখন মমতা ব্যানার্জি বলেন শুধু তখনই দেখানো হয়। মমতা ব্যানার্জি সতীর্থ যদি বাজেট পেশ করেন তখনও দেখানো হয় না, কারণ বাইরে এসে উনি আরেকটা বাজেট পেশ করবেন। দেখ, আজকে সেটা বিষয় নয়, আমার কোথাও কাগজ দেখতে পাইনি, যেটা দেখতে পাইনি সেটা অন্যরা কি অভিযোগ করেছে আমি জানি না, তাই সেটার মধ্যে আলোচনা করব না। কিন্তু মমতা ব্যানার্জি যখন কাগজ ছুঁড়েছিলেন সংসদীয় আইনে কিন্তু সেটা দেখা গেছিল। আর সায়নী ঘোষ যে কাগজটা ছুঁড়লেন অমিত শাহের দিকে সম্ভবত, সেটা কে ছুঁড়েছে জানি না, নামে কেউ বলছেন সায়নী ঘোষ, কেউ বলছেন মহুয়া মৈত্র। একদম দারুণ তো, একদম মানে কি বলবো, লক্ষ্মী সরস্বতী দুজন আর কি ওদের। তো তারা যে কাগজটা ছুঁড়ে মারলেন, হ্যাঁ, সেই কাগজটা কিন্তু সংসদীয় কাগজ ছিল। আমি আপনাকে বলি, আমি অন্য কিছু দেখিনি। আমি আমি শুভেন্দু বাবুকে দেখেছি বিধানসভার লবিতে দাঁড়িয়ে, বাইরে দাঁড়িয়ে তিনি বলেছেন মমতা চোর। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন
যে মোদি চোর, গদি চোর, ভোট চোর। আচ্ছা বড় জোর এইগুলোই চুরি করেছেন মোদি সাহেব, যদি ওনার কথা সত্যি হয়। আমি আপনাকে বলছি মমতা ব্যানার্জি চোর নয়, আমি এখানে বলছি মমতা চোর, মমতা চোর, মমতা চোর। চাকরি চোরের নাম কি আপনি বলুন, বলতে পারবেন না এখন কারণ ক্যামেরা অন আছে, কিন্তু আপনি জানেন পশ্চিমবঙ্গের 26,000 মানুষের চাকরি যিনি চুরি করেছেন। আমার সংস্কৃতি নয় যে চোর এবং ডাকাত বলবো, তাহলে তো বিরাট চার পাতা লিস্ট দিতে হবে চোর ডাকাতের লিস্ট করতে গেলে। আমার বক্তব্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি চুরি করেছেন, এটা প্রমাণিত। আর কি বলছেন, কি বলছে যে গদি চোর, ভোট চোর। আরে কে বলছে? চোরের মাসি নয়, চোরের পিসি, যার ভাইপো 7 লাখ ভোট চুরি করে যিনি আজকে পার্লামেন্টে গিয়েছে। আপনার সময় কথা বলিনি, আপনার সময় কথা বলিনি। আমি আপনার কাছে জানতে চাই, আপনারা আমাকে বলুন যে কি বলছেন যে আজকে বাংলা বাঙালি নিয়ে আলোচনা হবে, আর বাংলায় যেখানে বাংলা কথা বলছে সেখানেই নাকি হামলা হচ্ছে। এইটা বাংলা নিয়ে আলোচনা যে মোদি চোর, গদি চোর, মোদি চোর, গদি চোর। এটা কোন সংসদ? আমি দেখলাম ওখানে স্পিকারের অস্তিত্ব বলে কিছু নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বলছেন সাসপেন্ড করো, এই করো, তোমরা সবাই স্লোগান দাও। এটা কোন? এই যে বলেছেন আপনি রাস্তার লোক, আমি বলছি বিশ্বনাথ দা, আমি এটা নিশ্চয়ই বিশ্বাস করি। রাস্তার লোক মানে গরিব মানুষকে বলেননি, সাধারণ মানুষকে বলেননি, বলেছেন যারা রাস্তায় পাড়ায় এই ধরনের কথা বলে তারা ওইখানে গিয়ে এই ধরনের কথা বলছে। ঠিকই তো, এই ধরনের মানুষকে যদি আমরা পার্লামেন্টে পাঠাই, আমরা যদি লোকসভায় পাঠাই, আমরা যদি বিধানসভায় পাঠাই, তাহলে এই ঘটনাই ঘটবে। আমি আবারও বলছি, উনি পেশেন্স ধরে রাখতে পারছেন না। 26,000 চাকরি চুরির চাপ ওনার ওপরে আছে, আরো অন্যান্য মন্ত্রীরা জেলে যাবে এটা উনি বুঝতে পারছেন, তাই তিনি আজকে দাঁড়িয়ে কথা বলছেন। দাগিদের সমর্থন করেছেন। একজন দাগি না হলে দাগিদের সমর্থন করে না, একজন অযোগ্য না হলে আরেকজন অযোগ্যকে সমর্থন করে না। 26,000 চাকরি চুরি করে চিৎকার করছেন। বললেন না চোরের মায়ের বড় গলা বলছিল তো অরূপদা, ঠিকই বলেছেন, জেন্ডারটাও ঠিকই আছে। একদম চোরের মাকেই আজকে দেখেছি আমরা চিৎকার করে বলতে, ক্রমাগত চিৎকার করে শুধু চোর চোর করেছে। আপনি আমায় বলুন তো যে এইভাবে এমএলএরা আক্রান্ত ভারতবর্ষের ইতিহাসে কতবার হয়েছে, পশ্চিমবঙ্গের ইতিহাসে কতবার হয়েছে? যেভাবে এমএলএদের ওপর আক্রমণ করলো, কারা করলো? দুর্ভাগ্য পশ্চিমবঙ্গের ইতিহাসে একাধিকবার হয়েছে। বামপন্থী এমএলএ এর মাথা ফেটে গেছে, গৌরাঙ্গ চট্টোপাধ্যায়কে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। আনফরচুনেট আমাদের রাজ্যেই। আমি একজন ইতিহাসের সাক্ষী। আমি একদিন বিধানসভার ভেতরে ঢুকে পড়েছিলাম একটা দাবি নিয়ে, ছাত্র আন্দোলন করতাম, অত ডেকোরাম হয়তো মানিনি। 20-21 জন, একজন নয়, সংসদ বিধানসভার হাউস চলাকালীন আমাদের জেল হয়েছিল, কিন্তু আমাদের সাথে অসভ্যতা দেখিনি। আমি আপনাদেরকে একটাই কথা প্রশ্ন করতে চাই যে কাগজ ছোঁড়া যদি অপরাধ হয়ে থাকে তার বিরুদ্ধে সাসপেন্ড করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি করে বলতে পারেন যে চোর চোর করে ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রীকে? এবং আমি যতটা এই বিষয়টা জানি, যিনি হাউসে নেই, যার হাউসে অস্তিত্ব নেই, তার নাম সম্ভবত আনা যায় না, মুখে আনা যায় না, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোরের মায়ের বড় গলা ক্রমাগত বলে চললেন মোদি চোর, মোদি চোর। এবং যারা বলছে না, যাদের একটু লজ্জা লাগছে, তাদেরকে বলছে এই তোরা বল, তোরা বল, সবাই মিলে বল। এটা কোন লিডার, হাউস অফ লিডার অফ দ্য হাউস? এটা কোন ধরনের নেতৃত্ব? আমি প্রতিক্রিয়া আসবো, তার আগে কি দুর্ভাগ্য জানেন সঞ্চালক হিসেবে, খানিকক্ষণ আগে অরূপ চক্রবর্তী বলে গেলেন যে মোদি ভোট চোর, এটা প্রমাণিত। সজল বললেন মমতা চাকরি চোর, এটা প্রমাণিত। আমি বলছি যে পুরোটা লড়াইটা যদি রাজনীতি, তথ্য বিশ্লেষণ, প্রমাণের বদলে শুধুমাত্র স্লোগানের লড়াই হয়, তাহলে কিন্তু সত্যি বলছি সেটা বিধানসভার সম্মান রক্ষার ক্ষেত্রে খুব বিপজ্জনক জায়গায় চলে যায়। আমি আবার বলছি যে বিধানসভা এবং সংসদীয় পদ যেগুলো আছে, স্পিকারের পদ, আমরা শ্রদ্ধাশীল, কিন্তু আমার ইস্যুটা হচ্ছে যে ছবিটা আজকে বঙ্গবাসী দেখলেন গোটা দিন ধরে, তাতে রাজনৈতিক সংস্কৃতি বাদ দিন, একটা রাজ্যের কোন সংস্কৃতির ছবিটা গোটা দেশের মানুষের সামনে স্পষ্ট হলো। অরূপ চক্রবর্তী, আজকে 5 জন বিধায়ককে মার্শাল দিয়ে বাধ্য করে বের করা হয়েছে, তার জন্য সজল ঘোষরা মনে করছেন গণতন্ত্র আক্রান্ত। কোন সজল ঘোষরা? যারা লোকসভা থেকে 148 জন সাংসদকে একদিনে বের করেছেন ঘাট ধাক্কা দিয়ে, মার্শাল দিয়ে, এবং সেই সময় অভিযোগ উঠেছিল বিরোধী সাংসদরা আহত। দ্বিতীয়ত আজকে দেখলাম সেইটা থেকেই তো এই রাজ্যেও শিক্ষাটা নেওয়া যেত। 148 জনকে মানে এট এ টাইম বের করা হয়েছে। আর দ্বিতীয়ত আজকে দেখলাম বঙ্কিম ঘোষ বলছেন যে ওনার বুকে স্টেন বসানো আছে, আমি ওনার দ্রুত আরোগ্য কামনা করি। আমি তুমি আরোগ্য কামনা করবে, যার বুকে স্টেন বসানো আছে বিধানসভায় যাবেন, তাহলে বলা উচিত যে দাদা দুটো স্টেন আছে, আপনি বিধানসভায় কাল থেকে যাবেন না। দুটো স্টেন যার থাকে সে কখনো রাস্তায় সাঁতার কাটবে না। কদিন আগে আপনাদের চ্যানেলে দেখছিলাম জল জমেনি ভালো করে, রাস্তার মধ্যে সাঁতার কাটছেন। যার দুটো স্টেন আছে তার তো সবার আগে রাস্তায় কেন সাঁতার কাটবেন? আর যার মাথায় দোষ আছে সে যা
খুশি তাই করে বেড়াবে, যার মাথায় দোষ আছে সে যা খুশি তাই করে বেড়াবে। সজলের একটা গুণ আছে, যার মাথায় দোষ সে যা খুশি, তোমার মুখে প্রশংসা চাই না, তোমার মুখে তুমি চলে যাও প্রতিনিধি, তোমার মুখে প্রশংসা চাই না। অধিকারী থেকে অসুস্থ হয়েছে তখন অ্যাম্বুলেন্স নিয়ে গেছে। কলকাতা পুরসভায় অ্যাম্বুলেন্স সংক্রান্ত কোনো দপ্তর নেই, থাকলে সজল আগামী দিন তো দল পাল্টালে আমরা অ্যাম্বুলেন্স থাকবে না। সিরিয়াস নয়, ও যেটা ইঙ্গিত করতে চাইছে যে পুরোটা গটাপ তোমার নার্সিংহোমে ভর্তি হচ্ছেন বিধায়করা। আমি কিন্তু এটা বলিনি নার্সিংহোমের ছাদে বিরিয়ানি হয় কি না, ভোটের দিন কলকাতা পুরসভার ভোটের দিন কোন নার্সিংহোমে না প্রশ্ন তুলে প্রচুর প্রশ্ন তুলেছে। নার্সিংহোমে তো বোমা তৈরি হয়নি, বিরিয়ানি হয়েছে। সুদীপ্ত রায়ের নার্সিংহোম তো নয় যে হসপিটাল আরজিকরের মালটা ওখানে গিয়ে আমি বলছি শোনো, বলতে দাও, মূর্খ যখন মুখ্য হয় সে রাজ্যে শিক্ষা তখন ব্রাত্য, সে রাজ্যে স্বাস্থ্য তখন ব্রাত্য, সেই জন্যই এখানে আমার ইন্টারভেন করতে হবে। একটাই কথা বলি যে রাজনীতি যখন ব্রাত্য হয়, মানে রাজনীতি যখন একেবারে তলানিতে চলে যায়, তখন সত্যি রাজনৈতিক লড়াইয়ের জায়গা নেয় স্লোগান আর পাল্টা স্লোগান। গোটা দিন ধরে আজকে বিধানসভা, বিশ্বাস করুন এটা হলো, মুখ্যমন্ত্রী একসময় বিজেপির দিকে বললেন যে আপনারা বলছেন যে নরেন্দ্র মোদী চোর, আপনারা এই কথা বলবেন না, আমরা কখনো বলি না। খানিকক্ষণ পরেই তিনি বললেন যে সবাই একসঙ্গে স্লোগান দিন নরেন্দ্র মোদী চোর। মুখ্যমন্ত্রী বললেন যে পরিবর্তন চাই বাংলায়, নিজেই বললেন। আমি বলছি এই পুরো বিষয়টা যারা লাইভ দেখছিলেন, বিশ্বাস করুন মাঝে মাঝে সত্যি সত্যি বিরক্তিকর হচ্ছিল, মাঝে মাঝে কিন্তু বিভ্রান্তিকর হচ্ছিল। তার কারণ এত চিৎকার। আমি আবার বলছি যে কে বলবে যে বাংলা বাঙালি হেনস্থা, এমনকি কোনো সংসদীয় বিষয় আজকে আলোচনা তাদের এজেন্ডায় ছিল অথবা তা কারুর কোনো আলোচনার ইচ্ছে ছিল। আমার পরের প্রতিবেদন ওই স্লোগান আর পাল্টা স্লোগান, যেটা কার্যত এই বঙ্গ রাজনীতির সংস্কৃতিকে আজকে গিলে খেলো। দেখুন, আর নেই দরকার আপনারা বলার কেউ নেই, ওটা মানুষ আপনাদের বলবে। আর নেই দরকার কেন্দ্রে বিজেপি সরকার, আর নেই দরকার মোদীর সরকার, আর নেই দরকার গুন্ডাদের সরকার। স্লোগান পাল্টা স্লোগান, এ যেন স্লোগান নিয়ে কাড়াকাড়ি, তার মধ্যে এলো হুঁশিয়ারিও। ফরেনার্স ট্রিব্যুনাল অ্যাক্টে স্যার এবার কিন্তু ওরা যখন বলবে, আমি বলে যাচ্ছি আমাদের বেঞ্চ কাউকে বলতে দেবে না, ওরা যখন বলবে আগে শান্ত হোক। বৃহস্পতিবার বিধানসভায় বারবার এক পক্ষ স্লোগান তুলল, আর এক পক্ষ সেই স্লোগানই লুফে নিল। একটা সময়ে তৃণমূল সরকারকে আক্রমণ করতে তালে তালে 1, 2, 3, 4 বলে স্লোগান দেন বিজেপি বিধায়কেরা। বিজেপির স্লোগানেই তাদের বিদ্ধ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মোট বাংলা ভাষা মনে রাখবেন, 1, 2, 3, 4 বিজেপি সবচেয়ে বড় চোর, আজকে চোরেদের সর্দার। 1, 2, 3, 4 আগামী দিন হবে গোল গোল খাবে গোল, মানুষের গোল। মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝে বারবার চোর স্লোগান তোলেন বিজেপি বিধায়কেরা। এরা প্রবঞ্চক, এরা মানুষকে মানুষের কথা বলতে দেয় না। কিন্তু বিজেপির স্লোগানকেই তাদের বিরুদ্ধে অস্ত্র করেন মুখ্যমন্ত্রী। থ্যাংক ইউ সো মাচ। আপনারাই বলে দিলেন মোদি চোর গদি চোর, এটা আপনাদের মুখ দিয়ে শোভা পায় না, উনি আপনাদের নেতা। আমরা এখনো এ কথা বলতে সাহস পাইনি। আপনারা কখন কি বলছেন আর কখন কি করছেন সেটা নিজেরাই জানেন না। আসলে আপনারা রাজনৈতিকভাবে কোনো রাজনীতি শিক্ষা পাননি। তৃণমূল যেটা আদপেই রাজনৈতিক দল নয়, একটা প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে ক্ষমতা এসেছিল, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও প্যারাট্রুপার পলিটিশিয়ান নন, তিনি মাটির গন্ধটা চেনেন, রাজনীতিটা বোঝেন। তিনি চলে যাচ্ছেন এইটা তিনি মানতে পারছেন না, তাকে যেতে হবে, তার সে অবস্থায় নেই তিনি আর যে মানুষের সামনে চোখে চোখ রেখে বলবেন যেতে পারি কিন্তু কেন যাব, এই অবস্থা বলতে পারবেন না। আর তারই প্রতিফলন হচ্ছে আজকে বিধানসভায় যে ঘটনা ঘটছে, যে বিধানসভার স্পেশাল অধিবেশন যেটা হয়েছে আর আজকে যে আচরণ করেছে, এটা সবই তারই। বাকযুদ্ধের মাঝে আচমকায় সবাইকে চমকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা যায় বাংলায় পরিবর্তনের ডাক। পরিবর্তন চাই বাংলায়, পরিবর্তন কি? বিজেপি হটাও, দেশ বাঁচাও, বিজেপি হটাও, দেশ বাঁচাও। কখনো আবার মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায় এই হুঁশিয়ারি,
আর নেই দরকার, এখানে আমাদের লোকেরা ভরে যাবে, অন্য দলের লোকেরা ভরবে, কিন্তু বিজেপি নয়, বিজেপি নয়। আসলে এসআইআর যবে থেকে হওয়ার কথা বলা হয়েছে তবে থেকে এই তৃণমূল সরকার অত্যন্ত ভয় পেয়ে গেছে। পরিষ্কার বুঝতে পারছে যে বিহারে যদি 65 লাখ হয় তাহলে এখানে 2 থেকে 3 কোটি। আজকে যখন একটা একটা করে নাম বাদ যাবে তখন এরা কোথায় যাবে? কয়েক % ভোটের হেরফের আছে, এবং সেটা পরিষ্কারভাবে যদি আজকে বাংলাদেশি এই রোহিঙ্গাদেরকে যদি সরিয়ে দেওয়া হয়, মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন যাতে এ যাত্রায় এনারা আর এই বৈতরণী পালাতে পারবে না। বিজেপি তৃণমূলের বাগযুদ্ধে যেদিন বিধানসভায় তুলকালাম, একই দিনে সেই বিধানসভাতেই ঘটল আর এক ঘটনা। মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরীকে অপদার্থ বললেন তৃণমূলেরই বর্ষিয়ান বিধায়ক সমর মুখোপাধ্যায়। পরে অবশ্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওই শব্দ প্রত্যাহারও করে নেন সমর মুখোপাধ্যায়। বাবা ওটা হাউসে, ওটা অসাংবিধানিক কথা, মাননীয় মন্ত্রী বললেন, আমি উদ্যোগ করেছি, আমার বলা ঠিক হয়, প্রকাশ করেছি, বললেন না এটা ভুল হয়েছে। সব মিলিয়ে বৃহস্পতিবারের বিধানসভা একেবারে ঘটনাবহুল। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। দেখুন, আজকের এই ছবিটার পাশে রাখুন সেই দিন, আমার খুব আজকে গোটা দিন ধরে মনে পড়ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলেন 2011 সাল 30শে মে। সদ্য নির্বাচিত হয়েছেন বর্তমান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে বিরোধী দলকে গুরুত্ব দিতে হবে, গণতন্ত্রের কাঠামোটাকে শক্তিশালী করবে বিরোধী দলকে একমাত্র গুরুত্ব দিলে। বিধানসভাতে বিরোধী দলকে বেশি বলতে দেবেন, প্রয়োজনে আমাদের কম সময় দেবেন। কি বলেছিলেন 2011 সালের 30শে মে? দেখাবো। আপনার কাছে সরকারি দল যেমন বিরোধী দল, তাদেরও গুরুত্ব দেওয়ার ব্যাপারটা গণতন্ত্রের কাঠামোকে সবচেয়ে বেশি শক্তিশালী করবে। আমাদের পক্ষ থেকে আমাদের সহযোগিতা আমরা আমাদের জোটের পক্ষ থেকে সবসময় পাবেন আপনি, এবং আমি এটা নিশ্চয়ই বলবো গুরুত্ব এই বিধানসভায় বিরোধী দলকে বেশি দেবেন, আমাদের প্রয়োজন হলে কম দেবেন। দেখুন, মন্তব্য নিষ্প্রয়োজন, কিন্তু পাশাপাশি আজকের আর সেই দিনের ছবি যদি রাখা যায়, বিধানসভার রাজনৈতিক সংস্কৃতি বিধানসভার ভেতরেও ফ্লোরেও ঠিক কোথায় এসে নেমেছে বোঝা যাচ্ছে। দেখুন, আমি বারবার যেটা বলি সেটা হচ্ছে, কোনো রাজনৈতিক দল যখন শাসক বা বিরোধী আসনে থাকে সেই অনুযায়ী তাদের রাজনৈতিক অবস্থান একেবারে উল্টে পাল্টে যায় একেবারে। আজ একটা হাতে গরম উদাহরণ দিই, খানিকক্ষণ আগেই যেটা বলছিলাম। আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে এই যে কাগজ ছেঁড়ার সংস্কৃতি, এটা অনৈতিক, অসংসদীয়, অগণতান্ত্রিক এবং বেআইনি। দেখুন, আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে এই 4টে শব্দের ব্যাপারেই সম্পূর্ণ একমত। কিন্তু 2005 সালের 4 আগস্ট অনুপ্রবেশ ইস্যুতে ডেপুটি স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে দিয়েছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, খানিকক্ষণ আগে আপনাদের দেখালাম। তারপর তৃণমূল কংগ্রেসের আরেক সাংসদ শান্তনু সেন 2021 সালের 22শে জুলাই পেগাসাস ইস্যুতে দেশ যখন উত্তাল, তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাত থেকে বিবৃতির খসড়া ছিনিয়ে নিয়ে ছিঁড়ে উড়িয়ে দিয়েছিলেন। আর একেবারে সাম্প্রতিককালে এই 20শে আগস্ট তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র অথবা অন্য কেউ অমিত শাহর দিকে ওই সংবিধান সংশোধনী বিলের কপি, যেটা অমিত শাহ পেশ করছিলেন, সেটা টুকরো করে ছুঁড়ে দিলেন। তাহলে তন্ময়ের কাছে আমার প্রশ্ন থাকবে যে দেখুন, কাগজ ছোঁড়া নিয়েও কিন্তু অবস্থান পাল্টে যাচ্ছে। আর প্রশ্ন হলো যে তুমি শাসকের চেয়ারে বসে আছো নাকি বিরোধীদের চেয়ারে? দিল্লিতে বিরোধীদের চেয়ারে, এখানে শাসকের চেয়ারে, তাহলে কিন্তু সম্পূর্ণ দুটো কাজের মধ্যে একেবারে উল্টে পাল্টে যেতে পারে দলের অবস্থান। তাই তো দাঁড়াচ্ছে তন্ময়। প্রথমেই আজকের এই আলোচনায় আমি যেটা সুমনদা জিজ্ঞেস করলেন সেটা নিয়ে বলবো। আজকের বিধানসভায় আলোচনাটা কি নিয়েছিল? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী নিয়ে আলোচনা করেছিলেন? আমি ভজরি মাহাতোর কবিতা টুসু গান, সেই টুসু গানের 2টো লাইন আমি গাইতে জানি না, কবিতার মতো করে বলার চেষ্টা করছি, তারপরে এটাতে আসবো। শুন বিহারি ভাই, তোরা রাইখতে লারবি ডাং দেখায়, তোরা আপন স্বার্থে ভেদ বাড়ালি, বাংলা ভাষায় দিলি ছাই, ভাইকে ভুলে করলি বড়, বাংলা বিহারি বুদ্ধিটাই, বাঙালি বিহারি সবাই এক ভাষাতেই আপন ভাই। এই যে আসছি এই যে বক্তব্য, অর্থাৎ আন্দোলন, ভাষা এবং বাঙালিদের উপর যে অত্যাচার হচ্ছে তাই নিয়ে আজকে আলোচনা ছিল। সেই আলোচনাটা আমি মনে করি বাঙালি হিসাবে যতটা তৃণমূলের, এখনই বলছিলেন না যে তৃণমূল বিজেপি সব, যতটা তৃণমূলের ততটাই বিজেপির, ততটা বিরোধী অন্যান্য দল যারা আছে, যারা বিধানসভায় নেই, তাদেরও। আলোচনাটা কেন হলো না?
আলোচনাটা করতে চাইল না বিজেপি, কারণ তারা চরিত্রগতভাবে আসলে বাঙালি বিরোধী। এবার বলছিলেন রাস্তার লড়াই আর আইনসভার লড়াই সব এক হয়ে যাচ্ছে, না এক হচ্ছে না। আমরা রাস্তার আন্দোলনটা রাস্তায় লড়ছি, সেটা বাইরে মঞ্চ বেঁধে প্রতিদিন বাঙালিদের বিরুদ্ধে, বাংলা ভাষার বিরুদ্ধে যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে আমরা রাস্তায় লড়ছি। আইনসভায় লড়াইটা হবে, এই জন্যেই তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এটা বলতে এসেছিলেন। এইবার যে প্রশ্নটা আপনি করলেন যে বিরোধী থাকলে বলা যায় না আর শাসক দল হলে বলা যায়, ছবি দেখালাম তো দুটো একদম আলাদা ছবি, আলাদা অবস্থা। আমি বলি যে বিরোধী বা শাসকের ব্যাপার নয়, লোকসভার একটা পরিসংখ্যান পরিষ্কার করবে। প্রথম লোকসভায় যখন আমাদের ফার্স্ট লোকসভা, তার অধিবেশনের দিন কত ছিল? 135। আজকের এই গত লোকসভায় যে অধিবেশন তার কত? 55। সেই জায়গায় নামিয়ে এনেছি, সেই জায়গায় নামিয়ে এনেছি। আমি বলছি শাসক বিরোধী এই যে অধিবেশন নামিয়ে আনছি, এবং প্রত্যেকটা বিলে 2.5 ঘন্টা অ্যাভারেজ টাইম দেওয়া হয়েছে। 34% বিল 1 ঘন্টার কম টাইম আলোচনা করে বিজেপি সরকার বিল পাস করে দিয়েছে। ওখানে বিরোধীদের ঘুরে ফিরে বিজেপি সরকার বলছে, এক সেকেন্ড সজল, আমার প্রশ্নটা পরিষ্কার, সেটা হচ্ছে ওখানে সাসপেনশন হলে সেটা গণতন্ত্রের টুটি টিপে হত্যা, এখানে সাসপেনশন হলে সেটা গণতন্ত্রের টুটি টিপে হত্যা নয়। না না, সাসপেনশন হলে গণতন্ত্রের হত্যা ওখানে তো বলতেই দেওয়া হয় না। আমি তৃণমূলকে কোট করলাম, সংসদে বিরোধীদের বলার সময় কোথায়? এখানে যেটা আপনি দেখালেন, মুখ্যমন্ত্রী প্রথমেই শপথ নিয়ে প্রথমবারের জন্য বলেছিলেন যে বিরোধীদেরকে বলতে দিতে হবে। আপনি যদি গত যতগুলো অধিবেশন হয়েছে প্রত্যেকটাতে টাইম অ্যালোকেশনগুলো দেখুন। তুমি টাইমলাইনটা ভুলে যাচ্ছ, যেটা দেখালাম ওটা 11, আমরা আছি 25 সেপ্টেম্বরে, 14 সেপ্টেম্বর যে অধিবেশনটা শেষ হয়েছে সেই অধিবেশনও দেখুন। এখানে একজন বিধায়ক আছেন বিরোধী দলের, তাদেরকে বলতে দেওয়া হয় কি হয় না তাদের টাইমটা দেখুন। আর আমাদের সংসদে কাউকে বলতে দেওয়া হয় না, এক। আর দ্বিতীয় কথা, আমি মনে করি সজলদা যা বলেছেন ঠিক বলেছেন। দুটো কথা, এক হচ্ছে যাকে তাকে তো আইনসভায় পাঠানো উচিত নয়, নিশ্চিতভাবে যারা পলিসি মেকার তাদেরকে পাঠানো উচিত। যে লোকের ডিগ্রি নেই, যে লোকের ডিগ্রি না পাঠিয়ে অন্য লোক পাঠিয়ে চালাবে কি করে? একটা লোকের ডিগ্রি নেই, সেই লোক দেশ চালায়। এক ডিগ্রি নিয়ে দেশ চালাবে, এক ডিগ্রি নিয়ে রাজ্য চালাবে, আমি বলছি ভাবা যায় তন্ময়, আমি বলছি দেশ চালানোর কথা হচ্ছে, যারা সংসার চালান তারা জানেন যে কত ধানে কত চাল। একদিনের বিধানসভা চালালে একজন অত্যন্ত সিনিয়র শাসক দলের বিধায়ক তিনি বলছেন যে একদিনের বিধানসভার খরচ প্রায় 25 থেকে 30 লাখ। আজকে 25 থেকে 30 লক্ষ টাকা খরচ করে এই অলিক কুনাট্য রঙ্গ ডিজার্ভ করে এই পশ্চিমবঙ্গের মানুষ? এই প্রশ্ন উঠবে না? বিধায়কদের বেতন বেড়েছে, মন্ত্রীদের বেতন বেড়েছে, ট্যাক্স পেয়ারের টাকাতে মানে তাদের বেতন বেড়েছে। সরকারি কর্মচারী দিয়ে দিতে পারি না, কিন্তু বিধায়কদের বেতন বেড়ে গেছে, এমএলএ মানে মন্ত্রীদের বেতন বেড়ে গেছে, ভাতা বেড়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে যে বেতন ভাতা নিয়ে তোমরা দায়িত্বশীল ভূমিকা পালন করছো না কেন? দায়িত্বশীল ভূমিকা পালন করছো না কেন? আর দ্বিতীয় যেটা, আপনি পার্লামেন্টের অধিবেশন নিয়ে বলছেন পশ্চিমবাংলার আইনসভার অধিবেশন কয়দিন হচ্ছে? আমি গবেষণা করে দেখেছি হোম মিনিস্ট্রির মতন ডিপার্টমেন্ট এখানে গিলোটিনে যায় আলোচনা ছাড়া। দিনের পর দিন এখানে হোম মিনিস্ট্রির আলোচনা হয় না। তুমি আমাকে একইভাবে সজলদা বলছিলেন না যে সত্যি তো, আমি একটাই লাইন বলবো, বলছিলেন না যে মোদি চোর, এই কথাটা বলা হয়েছে, এটা বলা যায় না কারণ উনি এই বিধানসভার সদস্য নন। একই কথা কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পিকারের কাছে তুলেছিলেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বলা হয়েছিল, তিনি বলেছিলেন স্পিকারকে উইথড্র করতে হবে, না হলে আমি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কেন বলা হয়েছিল? বলতে হয় আপনি আচরি ধর্ম পরের শিখাও। আমি বলছি বিচিত্র যে একই পার্টি, দিল্লিতে একটা অবস্থান, পশ্চিমবঙ্গে একটা অবস্থান। আমি দুটো পার্টির ক্ষেত্রেই বলছি। এবং কি ইন্টারেস্টিং দেখুন, সেটা হচ্ছে যে প্রত্যেকে ওইখানকার অবস্থান, এইখানে বিরোধীদের চেয়ারে যিনি বসছেন তার অবস্থান এবং ওখানকার বিরোধীর চেয়ারে অবস্থান মিলে যাচ্ছে। ওখানকার শাসকের অবস্থান, এখানকার শাসকের অবস্থান,
শাসক দল আলাদা, কিন্তু অবস্থান মিলে যাচ্ছে। এটা কি চেয়ারের গুণ? এছাড়া আর তো কোনো ব্যাখ্যা নেই। আমি এইখান থেকে আমি আবার বলছি, অম্বিকাবাবুকে আমরা পেয়েছি তার কারণ একমাত্র আজকের বিধানসভার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স অম্বিকা রায়ের কাছে, বিজেপির কল্যাণীর বিধায়ক। আমি ওনার কাছে আসবো, কিন্তু তার আগে দ্রুত দেখাবো এই যে সাসপেনশন নিয়ে এত কথা। আজকে আপনারা জানেন বিরোধী দলনেতা আগেই সাসপেন্ড হয়েছিলেন, ধুন্ধুমার কাণ্ড, আজকে পাঁচজন বিধায়ক সাসপেন্ড হলেন। পরের প্রতিবেদন। জনগণের ধাক্কা দিয়ে জিরো করে দেবো, বিগ জিরো করে দেবো। উনার এবং উনার ভাইপোর কোম্পানি 3 সংখ্যা পেরোবে না। এ যেন সাসপেনশনে T20, 4 দিনের অধিবেশন, তার মধ্যে একদিন ছুটি থাকায় কার্যত তা ছিল 3 দিনের। আর 3 দিনের বিশেষ অধিবেশনে বিধানসভায় সাসপেন্ড হলেন 6 জন বিজেপি বিধায়ক। সাসপেন্ড করে তো আমাদের মুখ বন্ধ করতে পারবেন না মুখ্যমন্ত্রী। আমার 30 মিনিট সময় আপনি কথা বলতে দিলেন না, মাইক বন্ধ করে দিলেন, কারণ আপনি সরকার। আপনারও 30 মিনিট সময় ছিল, কিন্তু আপনি 2 ঘন্টা 30 মিনিট কথা বললেন। শিক্ষামন্ত্রীর সেনা মন্তব্যে প্রতিবাদ জানাতে গিয়ে অধ্যক্ষের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে মঙ্গলবার সাসপেন্ড হন শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারী সাসপেনশনের বিরোধিতা করতে গিয়ে বৃহস্পতিবার সাসপেন্ড হলেন আরও 5 বিজেপি বিধায়ক। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী, চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ এবং ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা। বসুন আপনি, শঙ্করবাবু বসুন। শঙ্করবাবু আমি বলছি আপনাকে বসুন প্লিজ। আপনারা বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং আসবেন না, অল পার্টি মিটিংয়ে আসবেন না, এখানেও আপনার উপযুক্ত সময় কিছু বলবেন না। আপনি বলুন মাননীয় মুখ্যমন্ত্রী প্লিজ, এইটা ঠিক উপযুক্ত কাজ হচ্ছে না। আপনাদের বক্তব্য বলে নিয়ে তারপরে স্লোগান দেওয়া শুরু করলেন, এটা করার সমীচীন হচ্ছে না। বিধানসভার মর্যাদা নষ্ট করবেন না প্লিজ, আপনারা বসুন। দুপুর 2:15 থেকে 3:15 এই 1 ঘন্টার মধ্যে বিধানসভার অধিবেশনে সাসপেন্ড করা হয় 5 জন বিজেপি বিধায়ককে। যারা বসবেন না, হাউস চলতে দেবেন না, তাদের সবাইকে সাসপেন্ড করুন। কারণ আমার মাইক অন আছে, আপনি আমাকে বলতে অ্যালাউ করেছেন। আপনি যদি আমার মাইক অফ করলেন, আমিও বসে যাব। কাজে যারা দাঁড়িয়ে আছেন বসে যান। মাননীয় অধ্যক্ষ স্যার, আমি আপনার পারমিশন নিয়ে বলতে চাই, আমার কণ্ঠ রোধ করা হচ্ছে। আমি মিহির গোস্বামীকে সাসপেন্ড করছি। মিহির গোস্বামীকে বার করে দিন মার্শাল দিয়ে। মিহির গোস্বামীকে আপনাকে সাসপেন্ড করেছি আমি, মার্শালকে বলছি বার করে দিন, আপনি বেরিয়ে যান। ভেবেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই মমতা, চোর মমতার বক্তব্যের সময় বাইরে রেখে ফাঁকা মাঠে গোল করব। রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান, তাদেরকে প্রোটেকশন দিয়ে বাংলা বাঙালির অস্মিতার কথা বলে ভাষার নামে এখানে আইপ্যাকের বুদ্ধিতে গোল করে দিয়ে চলে যাব। উনি তার 14 বছর 5 মাসে কখনো এই ধরনের বিরোধিতার সামনে পড়েনি। আজকে এলওপি বাইরে থাকলেও 64 জন এলওপির ভূমিকা নিয়েছে। ওনারা আজকে যেটা করেছেন সেটা অসভ্যতা। আমাদের যে পরিষদীয় রাজনীতি, এটা তাতে অসভ্যতা একটা আলাদা, রাজনৈতিক প্রতিবাদ একটা আলাদা। বৃহস্পতিবার বিধানসভার ভিতরে যখন শাসক বিরোধী সংঘাত চরমে, তখন বিধানসভার বাইরে যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে জরুরি অধিবেশন ডাকার দাবি তুললেন চাকরিহারা যোগ্য শিক্ষকদের একাংশ। বিকেলে শুভেন্দু অধিকারী এলে তার সঙ্গে কথা বলেন চাকরিহারারা। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, বিধানসভার এই বিশেষ অধিবেশন ডাকার ইস্যু ছিল যে ভিন রাজ্যে বাঙালির হেনস্থা এবং বাংলা ভাষার অপমান। আমি আমার পরের বক্তব্য অম্বিকা বাবুর কাছে যাব, যে দেখুন আপনারা তো শুনতেন মুখ্যমন্ত্রীর কথা, পয়েন্ট ধরে ধরে তার জবাব দিতে পারতেন। এটাও তো হতে পারত, বলতে পারতেন যে এই রাজ্যে 26,000 শিক্ষক বা শিক্ষাকর্মীর চাকরি গেল, তারা তো প্রত্যেকে বাঙালি, তাহলে এটা বাঙালির হেনস্থা নয়। এমনকি যে রাজ্যে বাঙালি হেনস্থা হয়েছে বলে তৃণমূল বলছে, আপনারা দরকার হলে যদি আদৌ থাকতো আপনাদের কাছে নথি, পাল্টা নথি দিয়ে আপনাদের যুক্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করতে পারতেন। তার জায়গায় চোর, মহাচোর, মারপিট, আপনাদের 3 জন বিধায়ক এই বিশৃঙ্খলার জেরে এই মুহূর্তে হাসপাতালে। অম্বিকাবাবু, আপনি নিজে এই ঘটনার সাক্ষী, একেবারে চোখের সামনে গোটা দিন আমাদের মধ্যে আপনি একমাত্র যিনি বিধানসভার ভেতর থেকে ঘটনা দেখেছেন।
সব দায় সরকার পক্ষে, সব দায় ট্রেজারি বেঞ্চের, বিরোধী বিজেপির কোনো দায় নেই, এই দাবি নিশ্চয়ই আপনিও করবেন না। বিশেষ করে তৃণমূলের সবথেকে বড় অভিযোগ হচ্ছে যে মুখ্যমন্ত্রীকে আজ বলতে দেয়া হবে না, এটা বিজেপি সুপরিকল্পিত, পূর্ব পরিকল্পিত ছিল, একেবারে প্ল্যান করে আজকে মুখ্যমন্ত্রীকে আপনারা বলতে দেয়নি। আপনার সময় শুরু এখন। দেখুন, হাউস ইজ ফর দ্য অপোজিশন। যে কোনো ইস্যু হাউসে যখন চর্চা করা হবে, অপোজিশনরাও পার্টিসিপেট করবে এবং শাসক দলের বিধায়করা পার্টিসিপেট করবে। কিন্তু এখানে আমরা যদি বিগত ট্রেন্ড এবং রেকর্ড আমরা যদি দেখি, বিগত 10খানা অ্যাডজর্নমেন্ট মোশন কন্টেম্পোরারি এবং খুব সিরিয়াস ইস্যু ওপরে যখন নাকি অ্যাডজর্নমেন্ট মোশন আনা হয়, কোনো একটা অ্যাডজর্নমেন্ট মোশনও কিন্তু স্পিকার অ্যালাউ করেনি, কোনো একটা অ্যাডজর্নমেন্ট মোশন। তাহলে হাউস ইজ ফর দ্য অপোজিশন, যেখানে আমরা নির্বাচিত প্রতিনিধিরা হাউসে এসে কোনো ইম্পর্টেন্ট ইস্যুর ওপরে আমরা ডিসকাশন করব, আমরা শাসক দলের কাছ থেকে আমরা দাবি জানাবো যে এই ইস্যু এটা কেন হলো, সেইখানে যদি আমাদের ডিসকাশন করার জন্যে যদি ন্যূনতম অধিকার যদি আমাদের না দেওয়া হয়, তাহলে কি হচ্ছে, আমাদের হাউসকে একেবারে খর্ব করে দেওয়া হচ্ছে, আমাদের সমস্ত অধিকারকে খর্ব করে দেওয়া হচ্ছে। এখানে গণতন্ত্রকে কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। শাসক দল প্রতিনিয়ত এই কাজগুলো করে যাচ্ছে, কারণ বিগত ট্রেন্ডে আমরা 10টার ওপরে যখন অ্যাডজর্নমেন্ট মোশন এনেছিলাম, কোনো একটা অ্যাডজর্নমেন্ট মোশন কিন্তু ডিসকাশন করা হয়নি। কোন কোন বিষয়ের ওপরে, মুর্শিদাবাদের ওপরে যখন নাকি দাঙ্গা শুরু হলো এবং মহেশতলা থেকে শুরু করে সমস্ত জায়গায়, কিন্তু কোনো একটা ইস্যুর ওপরে কিন্তু ডিসকাশনে পারমিশন করা হয়নি, অ্যাডজর্নমেন্ট মোশনকে অ্যালাউ করা হয়নি। যেখানে শাসক শ্রেণীর শাসক দল তারা কোনো একটা ডিসকাশনে যদি অ্যালাউ না করে, তাহলে সেখানে কি কারা দায়ী? তারা বিরোধী দল দায়ী না শাসক শ্রেণী দায়ী? স্পিকারও এখানে দায়ী। আমরা দেখছি যে বাঙালি অস্মিতার ওপরে যেই রেজুলেশন আনা হলো 169-এ, সেই বাঙালি অস্মিতার ওপরে যদি আমরা দেখি, তাহলে দেখব যখন আমাদের এই রাজ্যে অনেক বিভিন্ন ইস্যু রয়েছে, যখন চাকরি হারার প্রার্থীরা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, তারা প্রতিবাদ করছে, এই ইস্যুর ওপরে আমরা অ্যাডজর্নমেন্ট মোশন এনেছিলাম, এই মোশনে কিন্তু তারা আলোচনা করা। আপনি বলছেন যে মুলতবি প্রস্তাব আপনারা এনেছিলেন, আলোচনার সুযোগ হয়নি। আমি বলছি আজকে তো আপনারা অংশগ্রহণ করেছিলেন এটা জেনেই যে বাঙালি অস্মিতা বলুন, বাঙালি হেনস্থা বলুন, সেটা নিয়ে আলোচনা হবে। তাহলে মুখ্যমন্ত্রীকে বলতে দিয়ে তারপর তার যুক্তিগুলো কেন কাউন্টার করলেন না আজকে? আমাদের মাত্র একজন বিধায়ক বলার সুযোগ পেয়েছে এবং সেটা কিভাবে, তার অগ্নিমিত্রা পালজি, এবং তার সিরিয়াল নাম্বার ছিল 4-এ, কিন্তু তার 2 নম্বরে তাকে ডেকে তার বলার সুযোগটা বন্ধ করে দিয়েছিল। তারপরে যখন নাকি তাকে সুযোগ দেওয়া হলো, তখন কি হলো, মাত্র তার সময়টাকে অনেক কমিয়ে এনে 15 মিনিটে নিয়ে আসা হলো। 15 মিনিট বলার পরে তাকে বন্ধ করে দেওয়া হলো। সেইখান থেকে আমাদের অবজেকশন কি, যে 30 মিনিটস অ্যালার্ট করা হয়েছিল, সে 30 মিনিটসের জায়গায় কেন তাকে পরিপূর্ণ সময়টা কেন দেওয়া হলো না? আর যে রেজলিউশনটা আনা হয়েছে, কোন প্রেক্ষাপটে রেজলিউশনটা আনা হয়েছে বাঙালি অস্মিতার ওপরে, সেখানে কি আছে? সেখানে এই ইস্যু, এই অ্যালিগেশন যে বাঙালিরা বাংলার বাইরে তারা মার খাচ্ছে, বাংলার বাইরে তাদেরকে অত্যাচার করা হচ্ছে। কোন বাঙালির কথা উনি এখানে তুলছে? উনি তুলছে অ্যাকচুয়ালি রোহিঙ্গাদের কথা। শুধুমাত্র বাংলা ভাষা বললেই সে বাঙালি হয় না। বাংলাদেশে যারা নাকি ওখানকার যারা নাকি অনুপ্রবেশকারী এখানে পশ্চিমবঙ্গে ঢুকেছে, তাদেরকে উনি বাঁচানোর জন্যে, তাদের প্রতি ওনার সমস্ত দরদ, পুরো টোটাল ইস্যুটাকে ডাইভার্ট করার জন্যে উনি এই ইস্যুটাকে নিয়ে এসছে। উনি বাঙালির কথা উনি একবারও কিন্তু বলেনি। কোন বাঙালির কথা উনি, কোন বাঙালি অস্মিতার কথা বলছে? উনি বারবার বাংলা ভাষা নিয়ে বলছে। বাংলা ভাষা কারা? বাংলাদেশে যারা নাকি বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী হয়ে এসেছে, তারাও কিন্তু এখানে এসে বাংলা ভাষায় কথা বলছে। আমাদের অবজেকশন সেই জায়গায়, যে সমস্ত রিলেভেন্ট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু যেখানে আছে, সেইগুলো বাদ দিয়ে আপনি ওই রোহিঙ্গাদের জন্য, আপনি ইলিগাল মাইগ্রেন্টদের জন্য, যারা আমাদের দেশকে তাদেরকে বাঁচানোর জন্য সমস্ত ভাবে প্রয়াস করে এই 169 এর রেজলিউশনটা এনেছে। বাঙালি অস্মিতা বাঙালি অস্মিতা নিয়ে আলোচনা করা মানে রোহিঙ্গা, এটাই পরিষ্কার করে দিল। দুজনের বেশি আমি এলাও করবো না। যে চুরি করেছে সে বাংলার অস্মিতার কথা বলবে। চাকরি যে চুরি করেছে সে বাংলার চুরি করেছে।
করেছো, তোমরা চুরি করেছো, সারা দেশে তোমরা চুরি করেছো, সারা দেশে চুরি করেছো। তুমি বাঙালির দাবি নিয়ে চাকরি চুরির কথা হচ্ছে। আমি বলছি যে আমি অম্বিকা বাবুর সঙ্গে সম্পূর্ণ একমত যে হাউস বিলংস টু অপোজিশন, খুব ভালো। কিন্তু লোকসভার বিরোধী দলনেতার মাইক যখন বন্ধ হয়ে যায় তখনও তো ওই একই আপ্তবাক্য একই রকমভাবে প্রাসঙ্গিক থাকে যে হাউস বিলং টু অপোজিশন। সেটা ওখানে মনে না থাকে আর এখানে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন আছে বই কি। যাই হোক, আমার এখন দেখুন আলোচনাটা আলটিমেটলি কোথায় গিয়ে থাকছে, যে চাকরি চুরি ঘটনাচক্রে। আজকে বিধানসভার ভেতর যখন উত্তাল, অম্বিকাবাবুদের 3 জন সহকর্মী 3 জন বিধায়ক তারা আহত হয়েছেন, একাধিক মার্শাল আহত হয়েছেন, তখন কিন্তু বিধানসভার বাইরে এই চাকরিহারা যোগ্য শিক্ষকদের একটা অভিযান চলছিল। কি বলছিলেন তারা? শুভেন্দু অধিকারীর সঙ্গে তারা দেখাও করেন। কি বলছেন সুমন বিশ্বাসরা, দেখাবো। বৃহস্পতিবার বিধানসভার ভেতরে যখন শাসক বিরোধী সংঘাত চরমে, তখন বিধানসভার বাইরে যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে জরুরি অধিবেশন ডাকার দাবি তুললেন চাকরিহারা যোগ্য শিক্ষকদের একাংশ। জানি উত্তেজনা ছড়ালো বিধানসভার গেটের বাইরেও। অবিলম্বে যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, বিধানসভার জরুরি অধিবেশন আনতে হবে। শনিবার দাগিদের তালিকা প্রকাশ করেছে এসএসসি, কিন্তু যোগ্যদের তালিকা কোথায়? কেন অযোগ্যদের জন্য যোগ্যদের জীবন বরবাদ হয়ে যাবে? এই প্রশ্ন তুলে বৃহস্পতিবার বিধানসভার বাইরে হাজির হন চাকরিহারা যোগ্য শিক্ষক সুমন বিশ্বাস। বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে যোগ্যদের তালিকা প্রকাশ করার দাবি জানান তিনি। দেখা করতে চান মুখ্যমন্ত্রীর সঙ্গে, যদিও তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। ধরো তো এরা এমনি করে যেতে দেবে না, নতুন চাকরি প্রার্থীদের সাথে পুরনো চাকরি প্রার্থীদের 16 সালের বসিয়ে দিয়ে 2026 সালে ভোটের আগে ভোট বৈতরণী পার হওয়ার এটা একটা প্রচেষ্টা মাত্র। বিধানসভার ভেতরে যখন তুমুল ডামাডোল, তখন বাইরেই অপেক্ষা করছিলেন চাকরিহারা যোগ্য শিক্ষক সুমন বিশ্বাস সহ বেশ কয়েকজন। বিকেলে শুভেন্দু অধিকারী সেখানে এলে তার সঙ্গে কথা বলেন চাকরিহারারা। যোগ্যদের তালিকা দিয়ে দিলে আজকে এই পরীক্ষার প্রয়োজনীয়তা ছিল না। আজকে একটা আমাদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে, অ্যাকচুয়ালি এদেরকে চাকরি চুরির পাপ মুছে ফেলার জন্য। ভাই আমি আপনাদের সঙ্গে আছি। বিজেপি সরকার যেদিন হবে, যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে বিজেপি সরকার যাবে। যে আইনজীবীরা গোটা প্যানেল বাতিল করতে হবে, মানে তখন যোগ্য অযোগ্য মনে হয়নি, গোটা প্যানেল বাতিল করতে হবে, তাদের নেতারা বলছেন আজ নইলে কাল সব বাতিল হবে, বাতিল বাতিল বাতিল। তো তাদের কাছেই যারা যাচ্ছেন তারা ভেবে দেখুন কাদের কাছে যাচ্ছেন। যারা আপনাদের চোখের জল ফেলিয়েছেন আপনারা তাদের কাছে যাচ্ছেন। যোগ্যদের জীবন অন্ধকার হয়ে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছে কংগ্রেস। দাগিদের পাশে দাঁড়িয়ে বাংলার যোগ্য যারা শিক্ষক শিক্ষিকা তাদের দিদি দাগা দিচ্ছেন। পরীক্ষা না দিয়ে হকের চাকরি ফিরে পাবার আর কি আদৌ কোনো পথ খোলা আছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সামনে? অর্ণব মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, মানুষ যখন জনপ্রতিনিধিদের বাছেন তখন তাদের ওপর নজরও রাখেন। সব থেকে বড় প্রমাণ যে আজকের এই ঘটনার প্রেক্ষিতে হাজার হাজার মন্তব্য আসছে। আমি 2-1টা মন্তব্য নেব। আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন@IAM আমি কয়েকটা মন্তব্য নিয়ে নেব। প্রথম মন্তব্য অমরনাথ কর্মকার, তিনি লিখছেন আইন গড়ার কারখানায় আইন মানার নেই বালাই। মলয় সেনগুপ্ত লিখছেন বিধানসভা না বক্সিং রিং, ধরতে পারবেন না। সুব্রত পাল লিখছেন প্রতিটা অধিবেশনে শাসক বিরোধী সংঘাতে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। ভূপতি নস্কর লিখছেন মতানৈক্য হতেই পারে, তা বলে বিধানসভার মধ্যে হাতাহাতি ধস্তাধস্তি অত্যন্ত নির্বুদ্ধিতার পরিচয়। চঞ্চল বন্দ্যোপাধ্যায় লিখছেন এইসব হট্টগোলে সাধারণ মানুষের কথাগুলোই শুধু চাপা পড়ে যায় আর লাভ হয় রাজনীতির লোকজনেদের। আর ঠিক এইখান থেকে আমার পরের প্রতিবেদন, যেটা বিস্ময়করভাবে আজকে চাকরি দুর্নীতির ক্ষেত্রে একাধিক বিতর্ক উস্কে দিয়েছে। কেন? একদিকে খোদ মুখ্যমন্ত্রী বলছেন এই অযোগ্যদের বেচারা। এখন এই স্পেসিফিক্যালি টেন্টেড অর্থাৎ দাগিদের বেচারা আদৌ বলার নৈতিক প্রশ্ন উঠবে। ঘটনাচক্রে আজকে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি এইভাবে রাজ্যকে তীব্র ভৎসনা করছেন যে ওএমআর কারচুপি করে প্রার্থীদের জীবন নষ্ট করে এখন দাগিদের সুযোগ দিচ্ছেন। এরা কোন নয়নের মণি যে এজি এদের হয়ে সওয়াল করছেন?
আমার পরের প্রতিবেদন এটাকে নিয়ে, আর আলোচনায় পরবর্তী অংশে এই নিয়ে আসবো। দেখুন, এরা কোন ধরনের নয়নের মণি ছেলে মেয়ে যে এই দাগিদের হয়ে আদালতে সওয়াল করছেন অ্যাডভোকেট জেনারেল? ওএমআরএ কারচুপি করে আপনারা প্রার্থীদের জীবন নষ্ট করে দিয়েছেন, এখন আপনারা দাগি প্রার্থীদের আবার সুযোগ দিচ্ছেন। বৃহস্পতিবার যখন এই ভাষায় সুপ্রিম কোর্টে ভর্ৎসিত হলো রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন, তখন এদিনই ফের একবার অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের বেচারা বললেন। আর রইল পড়ে আমার হাতে আরও কিছু, যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে। আগামী 7 ও 14 তারিখ নতুন করে নিয়োগের পরীক্ষা। এই পরীক্ষায় বয়সের ছাড়, প্রতিবন্ধীদের আসন এবং পরীক্ষার সময়সীমা বাড়ানো সংক্রান্ত একাধিক আবেদন নিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আলোচনা চলছিল। সে সময় বিচারপতি সঞ্জয় কুমার পর্যবেক্ষণে বলেন, হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেল বলেছেন, আমাদের রায়ে দাগি চাকরিহারারা পরীক্ষায় বসতে পারবেন না, এরকম কিছু বলা নেই। রাজ্য সরকার এইভাবে আমাদের রায়কে ব্যাখ্যা করছে। এরা কোন ধরনের নয়নের মণি ছেলে মেয়ে যে এই দাগিদের হয়ে আদালতে সওয়াল করছেন অ্যাডভোকেট জেনারেল? রাজ্য সরকারের উদ্দেশ্যে এদিন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ বলে, এটা খুবই অবাক করার মতো বিষয় যে আপনারা নিজেদের প্রার্থীদের এনে ওএমআর কারসাজি করে এই সমস্ত প্রার্থীদের জীবন নষ্ট করেছেন, আর এখন আপনারা আবার দাগিদের সুযোগ দিতে চান। তখন স্কুল সার্ভিস কমিশনের তরফে আইনজীবী বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশের পর দাগিদের বাদ দেওয়া হয়েছে। বিচারপতিরা তখন বলেন, আমরা ইতিমধ্যেই বলেছি এই রাজ্য সরকার অনেকের জীবন শেষ করে দিয়েছে। আর দাগিদের নিয়ে সুপ্রিম কোর্টের এই কড়া পর্যবেক্ষণের আবহেই মুখ্যমন্ত্রীর ফের একবার অযোগ্যদের পাশে থাকার বার্তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। আর রইল পড়ে আমার হাতে আরও কিছু, যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে। হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী, কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো। আমি কাউকে হতাশ হতে বারণ করব, তার কারণ আমাদের সরকার হচ্ছে মানবিক সরকার এবং আমাদের দৃষ্টিভঙ্গি অলওয়েজ আমরা পলিটিক্যালি দেখি না, আমরা মানবিকভাবে দেখি। পয়সা যে দিয়েছে তার হয়ে তো নাচতে তো হবে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে পয়সা দিয়ে চাকরি পেয়েছে এরা, এদের নাম সহজে কি মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন? বলতে পারেন না। সেই পুরনো হিন্দি গান আমার একটা মনে পড়ে যাচ্ছে, নাচ মেরে বুলবুল তো পয়সা মিলেগা। তো পয়সা দিয়েছে, বুলবুল নাচছে। যে দাগিদের জন্য যোগ্যদের জীবন অন্ধকার হয়ে গেল, সেই দাগিরা মুখ্যমন্ত্রীর কাছে বেচারা হন কি করে, প্রশ্ন তুলছে সিপিএমও। দাগিদের হেড দিদিমণি মমতা ব্যানার্জি, ফলে দাগিদের পাশে উনি সবসময় আছেন এবং থাকবেন, কেননা স্বচ্ছদের পাশে থাকার ওর যোগ্যতা নেই। চাকরির নামেই হোক আর যে কোনো কারণেই হোক, দাগি, অপরাধী, লুটেরা, চোর, তাদের হেড দিদিমণি মমতা ব্যানার্জি। নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় আগামী রবিবার অর্থাৎ 7ই সেপ্টেম্বর নবম দশম শ্রেণীর জন্য পরীক্ষা হবে। একাদশ দ্বাদশের জন্য পরীক্ষা নেওয়া হবে 14ই সেপ্টেম্বর। এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করা হবে না বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, প্রশ্নটা স্পষ্ট এবং পুরনো যে দাগিদের জন্য দরদ কেন। আজ সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতি বলছেন, নির্দিষ্টভাবে দাগিদের পরীক্ষায় বসতে নিষেধাজ্ঞা জারি করার পরও হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেল বলছেন যে রায়তে নাকি বলাই নেই যে দাগিরা বসতে পারবে না পরীক্ষায়। একেবারে এই ভাষায় বলছেন, হোয়াট কাইন্ড অফ ব্লু আইড বয়েজ অ্যান্ড গার্লস আর দে দ্যাট ইউ গো টু দ্য এক্সটেন্ট অফ গেটিং দ্য অ্যাডভোকেট জেনারেল অফ দ্য স্টেট টু অ্যাপিয়ার অ্যান্ড অ্যাডভান্স দ্য আর্গুমেন্টস অন বিহাফ অফ দিস টেন্টেড ক্যান্ডিডেটস। একেবারে স্পষ্ট তার বিস্ময় এবং কার্যত ভৎসনা। ঘটনাচক্রে আজকেই রাজ্যের মুখ্যমন্ত্রী এই অযোগ্যদের, দাগিদের পাশে বেচারা শব্দটা ব্যবহার করছেন। আমার এর পরের বক্তা ফিরদৌস শামীমের কাছে এই নিয়ে যায়। দেখুন, যে রায়ের কথা মূলত বলেছেন, যে অ্যাপিল করেছিলেন, মানে যখন সিঙ্গেল বেঞ্চ মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি নির্দেশ দিলেন যে কোনোভাবেই টেন্টেড ক্যান্ডিডেটরা সেকেন্ড এসএলএসটি 2025-এ বসতে পারবেন না, তার এগেনস্টে অ্যাপিল করলেন কে জানেন? রাজ্য সরকার এবং এসএসসি। রাজ্য সরকারের হয়ে অ্যাপিয়ার করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং এসএসসির হয়ে অ্যাপিয়ার করলেন তৃণমূল সাংসদ, অবশ্যই আইনজীবী হিসেবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং এই এসএসসি তো বারবার কোর্টে গিয়ে এই স্পেসিফিক্যালি টেন্টেডদের তালিকা জমা দিয়েছে, এই এসএসসি। একদমই। এবং শুধু তাই না, সেই রায়ে যখন ডিভিশন বেঞ্চে অ্যাপিলটা হলো, সেই রায়ে মহামান্য বিচারপতি সৌমেন সেন এবং মহামান্য বিচারপতি স্মিতা দাসদের বেঞ্চ তার রায়ের 33 নম্বর প্যারাগ্রাফে আমি শুধু দুটো লাইন পড়ে দিই। ইট ইজ রিয়েলি শকিং অ্যান্ড বাপলিং দ্যাট দ্য অ্যাপিলেন্টস আর সাপোর্টিং দ্য
টেন্টেড ক্যান্ডিডেট। অ্যাপিলেন্টস কারা? রাজ্য সরকার এবং এসএসসি। ওই প্যারাগ্রাফেরই একটা লাইন শুধু জাস্ট পড়ে দিই, ইট ক্যান নট বি দ্য ফান্ডামেন্টাল পলিসি অফ দ্য স্টেট টু এনকারেজ ফ্রডস্টার ইন পাবলিক এমপ্লয়মেন্ট। যাদেরকে আদালত ফ্রডস্টার বলে চিহ্নিত করছেন, রাজ্য সরকার তাদের হয়ে গলা ফাটাতে প্রথমে সিঙ্গেল বেঞ্চে হারলেন, তারপরে ডিভিশন বেঞ্চে গিয়ে আপনাদের মনে থাকবে সেই বিখ্যাত তত্ত্ব ডাবল জিওপার্ডি হয়ে যাচ্ছে। ফলে এই যে তত্ত্ব নিয়ে এলেন, আদালতও মানে শকে চলে যাচ্ছে। তুমি সাধারণ দর্শকদের ব্যাখ্যাও করে দিতে পারো যে তৃণমূল কংগ্রেসের আইনি অবস্থান কল্যাণ বন্দ্যোপাধ্যায় অন ক্যামেরাও বলেছিলেন যে দুবার শাস্তি হবে না, চাকরি গিয়ে একটা শাস্তি হয়েছে, তারা স্পেসিফিক্যালি টেন্টেড অর্থাৎ দাগি হলেও আবার তাদের পরীক্ষায় বসার অধিকার দিতে হবে, এই ছিল আইনি যুক্তি। একদমই। এবার আমি বলি যে দেখুন, এখন আজকে তারপরে আপনারা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য দেখলাম, আমি তো আরো আতঙ্কিত হয়ে যাচ্ছি। এ তো অবস্থান ছিল আদালতের অভ্যন্তরে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর অবস্থান কি? এত কিছু আমি ধরে নিলাম এতদিন পর্যন্ত উনি কিচ্ছু জানতেন না, এই রায় হওয়ার পরে উনি জেনেছেন, কিন্তু আজকের ওনার অবস্থান কি? আজকে এত কিছু হওয়ার পরে ওনার অবস্থান হচ্ছে যারা দাগি হিসেবে চিহ্নিত তাদেরকে আবার গ্রুপ সি পদে তিনি বিশেষ সুবিধা দিতে চাইছেন। আমাদের দেশে সংবিধানে নির্দিষ্টভাবে বলা আছে ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, সেটা হচ্ছে ভারতীয় নাগরিকদের ফান্ডামেন্টাল রাইট। কাউকে বিশেষ সুবিধা দিতে পারে না কারোর, কিন্তু পাবলিক এমপ্লয়মেন্ট এটা কোনো রাইট নয়। আরেকটা শিক্ষা দুর্নীতির জন্ম হবে, একটা অন্যায় আর একটা দুর্নীতি হতে চলেছে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর কথা থেকে পরিষ্কার। এবং এর আগে তিনি তো এটা করেছেন। এই গ্রুপ সি এবং গ্রুপ ডি এখনো পর্যন্ত তাদের দাগির তালিকা এখনো বের করেননি। এই গ্রুপ সির তালিকায় একজন বৃষ্টি মুখার্জির নাম পাবেন, যার নাম্বার 7 থেকে বাড়িয়ে 55 করা হয়েছিল। তিনি কে? তিনি এই মাননীয় মুখ্যমন্ত্রীর আত্মীয়া বলে আপনারাই বিভিন্ন এটা তুমি অন্য জায়গাকে এই হচ্ছে তার প্রমাণ, এই হচ্ছে প্রমাণ দুর্নীতির দায়ে চাকরি পেয়েছেন। এখন কি অবস্থা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির? আলোচনাটা এগোতে হবে আমায়। হ্যাঁ প্লিজ। ঠিক আছে, তোমার আত্মীয় হয় না, কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি এখনো তালিকাতে দাওনি কেন? তালিকাতে দাওনি কেন? এখনো পর্যন্ত তাদের কাছ থেকে টাকা কারণ এদের কাছ থেকে টাকা ফেরত দিলে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের কাছ থেকেও টাকা ফেরত নিতে এরা পৌঁছে যাবেন। সেই জন্য গ্রুপ সি গ্রুপ ডির এখনো তালিকা দেওয়া হয়নি, এবং যাদের তালিকা দেওয়া হয়েছে নির্দিষ্ট করে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তাদের কারোর কাছ থেকে টাকা ফেরত নেওয়া হচ্ছে না। অর্থাৎ বেতন ফেরতের যে সুপ্রিম কোর্টের আদেশ, সেই নিয়ে ফিরদৌসের অভিযোগ কোনো কাজ হচ্ছে না। কিন্তু আমি একবার তার আগে তন্ময়ের কাছে যাব যে একটা সরকারের যত বড় মানবিক মুখী থাকুক, সেই সরকারের প্রধান স্পেসিফিক্যালি টেন্টেড বা হলফনামা দিয়ে এই এসএসসি একাধিকবার কোর্টে জানিয়েছে যে এরা হচ্ছে স্পেসিফিক্যালি টেন্টেড, অন্য কেউ নয়, সিবিআই বাদ দাও, কিন্তু এসএসসি জানিয়েছে সরকারি চাকরি পয়সা দিয়ে তারা কিনেছে বলে অভিযোগ। তাদের কি বেচারা বলা যায়? আমি বলছি দাগিদের জন্যই দরদ কেন? তারা মুখ খুলতে পারে বলে না। প্রথম কথা হচ্ছে বলে দেবে যে আমি একে টাকা দিয়েছি, এই গোলমাল আটকাতে। এই বিষয়টাকে রাজনৈতিকভাবে দেখা হচ্ছে এখন। এই যাদের নাম প্রকাশ করা হয়েছে, যাদের নাম প্রকাশ করা হয়েছে তার মধ্যে তৃণমূলের লোকের নাম আছে বলছে, তার মধ্যে বিজেপির নাম আছে এবং সিপিএম এরও নাম আছে। তাহলে কোনো একটা সিস্টেম, সেই সিস্টেমে যদি কোথাও অপরাধ হয়ে থাকে তদন্ত হচ্ছে, যারা দোষী তারা শাস্তি পাবে, তাদের প্রমাণ হবে, তাদের যা যা হওয়ার হবে, জেল হবে, হাজত হবে, হেফাজত হবে, ফাঁসি হবে, আমাদের কিছু এসে যায় না। কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে বলছেন যে এতদিন তারা চাকরি করেছেন, তারা যদি অযোগ্য হন তাহলে তারাও যাতে খেয়ে পড়ে বাঁচতে পারেন তার জন্য যদি কিছু করা যায়, এইভাবে উনি মানবিকভাবে শুধুমাত্র চোরেদের জন্য, যারা আপনাদেরকে টাকা চিন্তা করো না। আমি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট,
বারবার এদের টেন্টেড, শুধু তো বলেছে তা নয়, এসএসসি স্বয়ং জানিয়েছে যে এরা টেন্টেড। তাহলে টেন্টেড অর্থাৎ দুর্নীতিগ্রস্তদেরকে বা দাগিদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাতে চাইছেন কেন, বা তিনি আলাদা কিছু সুযোগ দিতে চাইছেন কেন? পরিষ্কার 26-এর নির্বাচনের দিকে তাকিয়েই উনি কিন্তু একটা মাস্টার স্ট্রোক দিয়েছেন। আপনি আমি সমালোচনা করতে পারি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিকে যে সামাজিকভাবে প্রতিষ্ঠা করেছেন সেই জায়গাটা কিন্তু দৃঢ় হচ্ছেন। এবং একই সাথে এই যে 1806 মানে 1806 জনের এই যে টেন্টেড যারা, তাদের মধ্যে যারা টাকা মানে তৃণমূলের নেতাদের দিয়েছে, আপনি অলরেডি দেখেছেন যে একজন তৃণমূল নেতা পূর্ব মেদিনীপুরে উঠবস করছে, এই ছবি কিন্তু সমাজে গিয়ে পৌঁছচ্ছে, মানুষকে ধাক্কা দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এদের মুখটা বন্ধ করে একদম পদাধিকারী, তমলুক পুরসভার একজন কাউন্সিলর। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সচেতন প্রয়াস হলো যে ভাই 26-এর নির্বাচনের আগে এগুলোকে দীর্ঘায়িত করো, অর্থাৎ এগুলোকে টানো, মানে ইস্যুটাকে টানো, যাতে করে এরা বিদ্রোহী না হয়ে ওঠে, এরা যাতে আমার নেতাদের উপর চড়া না হয়, টাকা না চায়। কারণ এই ছবিটা যদি 26-এর নির্বাচনের আগে পৌঁছায় সব জায়গায়, তাহলে কিন্তু ভয়ঙ্কর ওই উঠবসের মতো। ফলে এটা কিন্তু আমি বলছি মানে ইলাস্টিকের মতন টানছে মমতা বন্দ্যোপাধ্যায়। সচেতন প্রয়াস, আমি আপনাকে বলছি, পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় জেনে বুঝে দাগিদেরকে তিনি বিশেষ সুযোগ দিতে চাইছেন, বেচারা বলতে চাইছেন, সহানুভূতি দেখাতে চাইছেন এই দাগিদের প্রতি। সেটা হলো 26-এর নির্বাচনের আগে পর্যন্ত এটাকে টেনে নিয়ে যাবেন। বেশ, আমি অরূপের কাছে যাব স্পেসিফিক্যালি, যে আজকে সুপ্রিম কোর্ট বলছে যে দ্য অ্যাডভোকেট জেনারেল অফ দ্য স্টেট ইজ অ্যাপিয়ারিং ইন হাইকোর্ট ফর টেন্টেড ক্যান্ডিডেটস। হোয়াট কাইন্ড অফ ব্লু হোয়াইট ক্যান্ডিডেটস আর দে? ইটস শকিং। এই ভাষায় তারপর সঞ্জয় কুমার যোগ করছেন, ইউ হ্যাভ রুইন্ড দ্য লাইফ অফ ক্যান্ডিডেটস বাই ম্যানুপুলেটিং OMR and now you want those tainted candidates to smuggle again. আমি বলছি, ভাবুন দেশের সর্বোচ্চ আদালত তাদের সম্পর্কে কি ভাবছে, যে এই ভাষায় বলছেন ইউ হ্যাভ রুইন দ্য লাইফ অফ ক্যান্ডিডেটস বাই ম্যানুপুলেটিং OMR, সরকারকে বলছেন, এবং নাও ইউ ওয়ান্ট দোজ টেন্টেড ক্যান্ডিডেটস টু স্মাগল এগেন, অর্থাৎ স্মাগলিংয়ের একবার করে যারা চাকরিটা পেয়েছিল, দ্বিতীয়বার আবার তাদের করার সুযোগ দিচ্ছে রাজ্য। একেবারে বিচারপতিকে কোট করলাম। এখানেও বারবার উঠছে যে চোরেদের বাঁচানোর জন্য তাগিদ কেন? প্রথম কথা হচ্ছে মানি ট্রেল এখনো প্রমাণিত হয়নি। আমার একটা আপত্তি আছে, চোর শব্দটা বলুন। আমি বলিনি, শামীম বলেছে, আমি বলিনি, আমি বলে এখানে উঠেছে আলোচনা। শামীম আদালত বলেছে, আমি চিৎকার করতে পারি, আমার গলাও জোর কম নেই। আমি বারবার করে বলছি, শুনুন, একটা জিনিস বুঝতে হবে, এখনো কিন্তু এদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল অপরাধ প্রমাণিত নয়। প্রমাণিত হওয়ার আগেই তাদেরকে টেন্টেড সুপ্রিম কোর্ট বলেছে। কি প্রমাণিত? এসএসসি তালিকা বলতে না দেন তাহলে প্রমাণিত। আজকে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কেন বলছি, তোমার মনে থাকবে সুমন, অঙ্কিতা অধিকারী, ববিতা দাস এপিসোডে, ববিতা দাসেরও কিন্তু মার্কসে পরে গন্ডগোল পাওয়া গেছিল। অর্থাৎ এক্ষেত্রে 100 জনের মধ্যে যদি 10 জনের শেষ করে নি। আর আরেও একটা বিষয় আপনার মাথায় রাখতে হবে, দেখুন আমাদের ভারতবর্ষের রাজনীতিতে ওই উদাহরণ রয়েছে। কিন্তু আজকে ভাবুন, এখানে বলা হচ্ছে দুর্নীতির কথা, খুনি প্রধানমন্ত্রীর খুনি নলিনী শ্রীহারান, তাকে পর্যন্ত সোনিয়া গান্ধী ক্ষমা করে দিতে। এখানে ডবল জিও পার্টির যদি উদাহরণ বলি, আজকে একজন মানুষ সুকুমার রায় বলি, নেড়া 3 মাস জেলা 7 দিনের ফাঁসি, একটা মানুষ শাস্তি পাচ্ছে। আমি বিস্মিত নই, তার কারণ অরূপ যেটা বলছে সেটা অবস্থান, এবং সেই অবস্থান নিয়ে বিশ্বনাথ চক্রবর্তী বলছে চাকরি হারিয়েছে, হাইকোর্ট নির্দেশ দিয়েছিল চাকরি দিতে, তারপর দেখা গেল সেখানেও গলত রয়েছে। আমি বলছি, আমি অরূপের যুক্তির একটা বাক্য বলা যায়, সেটা হচ্ছে তাহলে এসএসসি টেন্টেড হিসেবে কোনো তালিকায় দেওয়া উচিত ছিল না। হ্যাঁ, আপনি আমি যদি বলি, আপনি বলেছেন আমি আদালতকে কোট করছি বলে আদালত টেন্টেড বলেছে, আমি টেন্টেড বলছি। আমার এরকম লাগলো যে বিষটাকে পটি বললে পরে গন্ধ বোধহয় কম ছাড়ে, বিষয়টা তো একই। আপনি ভালো বলেছেন, তন্ময়দা হেভি বলেছেন, ফাটিয়ে দিয়েছেন, বলছেন ওদের তো খেয়ে পড়ে বাঁচতে হবে, তা তো হবেই। আপনারা ওদের থেকে খেয়েছেন, পরবর্তীকালে চাকরি খেয়েছেন, এবার যদি বাঁচতে না দেয় দাগিদেরকে বেচারা কেন বললেন?
আরেকজন দাগিদের বেচারা বলবেন। একজন আপনার সামনে যদি সাংবাদিক এখন নিগৃহীত হন, লাঞ্ছিত হন, আপনি একজন সাংবাদিক হিসেবে রুখে দাঁড়াবেন। ফ্যাটার্নিটি ফিলিংস আজকে যদি আমার এখানে কেউ আমি অম্বিকা বাবুর কাছেও আমায় যেতে হবে, কিন্তু এক সেকেন্ড, সজল এত তো বললো, আমি যাচ্ছি, এক সেকেন্ড, আমি সজল এত কথা বললো, আমি এখানে সিবিআই এর কথাটাও সজলকে বলতে হবে, তার কারণ ওই সিবিআই এর কথাটাও আজকে সুপ্রিম কোর্ট মনে করিয়ে দিয়েছেন। এই ভাষায় মাননীয় বিচারপতি বলেছেন, আমি বলছি লক্ষ্য করবেন, মনে থাকবে আপনাদের যে কলকাতা হাইকোর্টে বারবার এই প্রশ্ন সিবিআই এবং ইডি সম্পর্কে উঠছিল, এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে যে আপনাদের তদন্ত মাথা অবধি কবে উঠবে, একেবারে এই ভাষায় বিভিন্ন বিচারপতি, বিভিন্ন বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ এই প্রশ্ন উঠেছে। অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় মাথা, এমনটা আমাদের ভারতবর্ষের জুডিশিয়ারি বিচার ব্যবস্থা, একাধিক কোর্ট, কখনো হাইকোর্ট, কখনো সুপ্রিম কোর্ট মনে করছে না। আর পুরনো রেফারেন্সে যাব না। আজকে মাননীয় বিচারপতি বলছেন সুপ্রিম কোর্টের যে সিবিআই ওয়াজ সাপোজ টু লুক ইনটু দ্য রোল অফ হায়ার আপস, হোয়াট ইজ হ্যাপেনিং টু দ্যাট? ভাবতে পারেন এতদিন তদন্ত চলার পর সিবিআইয়ের যে প্রাথমিক দায়িত্ব, এই মাত্র অরূপ বলছিল না যে মানি ট্রেল কোথায়, যে হায়ার আপস, যারা প্রভাবশালী, যারা একেবারে মাথা মস্তিষ্ক, তাদের বিষয়ে দেখার কথা ছিল, তাদের ওপর তদন্ত করার কথা ছিল, তাদের ভূমিকা খতিয়ে দেখার কথা ছিল কার? সিবিআই। তাহলে সেটার কি হলো? সুপ্রিম কোর্টকে আজকে প্রশ্ন করতে হচ্ছে। আমি অম্বিকাবাবু অনেকক্ষণ ধরে শান্ত হয়ে আছেন, ওনার কাছেই যাই, যে এ তো সুপ্রিম কোর্টে সিবিআই রোল নিয়ে প্রশ্ন উঠে গেল এবং বারবার উঠছে, আজকে স্পেসিফিক্যালি উঠছে। এখানে বিরোধী দলের বাম বা কংগ্রেসের কেউ থাকলে প্রথম কথাটা অম্বিকাবাবু বলতো যে এটাই তো আমরা বলছি সেটিং, যে একটা পর্যায় অবধি হতে পারে সেই পর্যায়ের নাম জীবন কৃষ্ণ, হতে পারে সেই পর্যায়ের নাম সুবীরেশ, কিন্তু ওখানে গিয়ে আমি আটকে যাব, আর ওপরে উঠবো না, এটাই তো সেটিং বলে বিরোধীরা। দেখুন, এখানে কোর্টে যখন ম্যাটার সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা অবজারভেশন দিচ্ছে, সেটা শুধুমাত্র অবজারভেশন নয়, ইট ক্যান বি লুক অ্যাজ স্ট্রিকচার। একদম একমত। এটা মোটামুটি ক্লিয়ার যে এখানে চুরি হয়েছে, এখানে কিছু লোক এখানে ইনভলভ। এবার কতটুকু ইনভলভ, আপনি মোটামুটি রোল কতটুকু আছে দিতে পারেন, এটা ক্লিয়ার যে চুরি হয়েছে, রায় আছে। এবার চুরি হওয়ার পরে এবার কে কতটুকু ভূমিকা পালন করেছে, কার কতটুকু পানিশমেন্ট হওয়া উচিত, সেটা ডিসাইড হবে ক্রিমিনাল প্রসিডিংয়ে, এবং সেটার দায়িত্ব, সেটার ভূমিকা সিবিআই এর। নাও সিবিআই লুক ইনটু ইট। এবার সে কবে কতটুকু দেখবে সেটা সিবিআই এর হাতে অবশ্যই, কিন্তু দাদা এই হাতে থাকাটা নিয়ে তো সমস্যা। হাতে রাখে বলে আজকে 14 বছর সারদা, 11 বছর নারদ, এ তো চলেই যাচ্ছে। এ আরেকটা সংযোজন হলো। আপনি যদি ইউপির রাজনৈতিক ইতিহাস দেখেন, দেখবেন মুলায়ম সিং যাদব থেকে শুরু করে বহুজনের প্রতি সিবিআই দশকের পর দশক মামলা চালিয়ে গেছে। মায়াবতীর ক্ষেত্রে দশকের পর দশক চলেছে। ইলেকশন এগে তদন্ত জোরদার হয়, আর ইলেকশন চলে গেলে সেই তদন্ত একেবারে স্থিমিত হয়ে যায়। এটা আমি বলছি সেই ইউপি ফেনোমেনন বা দেশের অন্যত্ব আমরা যা দেখতাম সেইটাই কি ফিরে আসছে, এই প্রশ্ন উঠবে। কিন্তু পাশাপাশি আমি মূল বিষয় আবার দেখাবো যে দাগিদের বেচারা বলে সরকার কি পাশে দাঁড়াচ্ছে, প্রশ্ন উঠছে। দেখুন, আর রইল পড়ে আমার হাতে আরও কিছু, যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে। ফের দাগিদের পাশে মুখ্যমন্ত্রী। এসএসসি দাগিদের তালিকা প্রকাশ করতে একে একে ঝুলি থেকে বেরিয়ে পড়েছে বেড়াল। তৃণমূল বিধায়কের মেয়ে বৌমা থেকে শুরু করে তৃণমূল কাউন্সিলর, তৃণমূল নেতাদের ছেলে মেয়ে পুত্রবধূ, দাগিদের তালিকা প্রকাশের পর থেকে তৃণমূলের অস্বস্তি চরমে। প্রতিবাদ, আক্রমণ, নিন্দায় সরব বিরোধীরা। কিন্তু এসবের পরেও ফের দাগিদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এক ধাপ এগিয়ে তাদের বেচারা বলে সম্বোধনও করলেন। আর রইল পড়ে আমার হাতে আরও কিছু, যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে। হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী, কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো। কিন্তু সুপ্রিম কোর্ট যেখানে দাগিদের চাকরি বাতিল করেছে, তাদের বেতন ফেরত দিতে বলেছে, তারা 7 ও 14 তারিখের পরীক্ষায় অংশ নিতে পারবে না বলে জানিয়েছে, সেখানে কি দাগিদের পাশে দাঁড়ানোর আর কোনো আইনি রাস্তা খোলা আছে রাজ্য সরকারের সামনে? গ্রুপ সি চাকরিটা কি করে দেবেন? আরেকটা দুর্নীতি, আরেকটা টাকা উপায়ের রাস্তা করছেন।
সরকারি চাকরি অত সহজে দেয়া যায় না, তার জন্য নিয়ম নীতি আছে। উনি অবশ্যই নিয়ম নীতির তোয়াক্কা করেন না, কারণ দুর্নীতি করেই ওর বসবাস। চাকরি তো দিতেই পারবেন না, পাশাপাশি তিনি এই মানুষগুলোকে আরও সামাজিকভাবে অমর্যাদাকর মন্তব্য করলেন যে শিক্ষকতা ছেড়ে গ্রুপ সিতে আসেন। যদি কেউ সংবিধান মানে তাহলে দাগিদের কোনো পরীক্ষায়, অ্যাটলিস্ট এই পরীক্ষায় তো বসার কোনো সুযোগ নেই, এবং আইন মেনেও কোনো কিছু করা যাবে না। যেরকম আপনারা জানেন দাগিদের ভাতা দেওয়ার সিস্টেম চালু হয়েছিল, সেটাও আজকে হাইকোর্ট কিছুদিন আগে হাইকোর্ট স্টে দিয়ে দিয়েছে। তাই এই ধরনের কোনো কিছু আইনি সম্মত কিছু হয় না। এর আগেও নেতাজি ইন্ডোরের সভা থেকেও অযোগ্যদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। কিন্তু ফের সেই তাদের পাশেই দাঁড়ালেন তিনি। আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদ বাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব। এই দাগিরা তৃণমূল দলে এত নেতাদেরকে বড়লোক করে দিয়েছেন, তৃণমূল পার্টির যে ফান্ড, সেই ফান্ডে কত কোটি টাকা দিয়েছেন, তা নয়নের মনি হবে না। অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি চলে যাওয়া পশ্চিমবঙ্গের এক কলঙ্কজনক অধ্যায়। কিন্তু কলঙ্কিতদের পাশে কারা, কি উদ্দেশ্যে, কি লুকোতে? সৌভিক মজুমদার ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। ফিরদৌস, আমি বলছি গ্রুপ সি বা যে কোনো সরকারি চাকরি বা সমমানের চাকরি, এটার আগে থেকে কি করে প্রতিশ্রুতি দেওয়া যায়? এই জন্য বলছি সরকারি চাকরিতে তো সমস্ত প্রার্থীরা একই সঙ্গে তাদের যোগ্যতার পরীক্ষায় বসবে, এবং এর সিস্টেমটা তো কাউকে এক্সট্রা ওয়েটেজ পাইয়ে দেওয়া সম্ভবই নয়। আমি বলছি এই আশ্বাস কি দেওয়া যায়? মানে শিক্ষা আরেকটা নতুন শিক্ষা দুর্নীতির জন্ম হতে চলেছে না তো? আর একটা নিয়োগ দুর্নীতির হয়তো সম্ভাবনা তৈরি হয়েছে, এবং সম্ভাবনা কেন, অলরেডি তিনি যা যা বলেছেন যে আইনি পরামর্শ নিচ্ছি, এবং যদি আমি জানি না ওই ভাতা দেওয়ার মতো আইনি পরামর্শ তিনি যদি পেয়ে যান, দিয়ে তাদের মধ্যে করে ওই আর একটা গ্রুপ সি, মানে সেটা এসএসসির গ্রুপ সি হতে পারে বা অন্য কোনো দপ্তরের গ্রুপ সি হতে পারে, যাই হোক না কেন, নিয়োগে কাউকে এক্সট্রা বেনিফিট দেওয়া যেতে যায় না। কারণ ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট ফর এভরি সিটিজেন, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। আপনি কাউকে, কোনো নাগরিককে, সে চোর নাগরিকই হোক, মানে ফ্রডস্টার আদালতের পরিভাষায়, বা টেন্টেড ক্যান্ডিডেট, তাকে এক্সট্রা সুবিধা বা বিশেষ বর্ণের, বিশেষ ধর্মের কাউকে আপনি এক্সট্রা সুবিধা দিতে পারেন না। এক্সট্রা সুবিধা দেওয়ার অর্থই হলো যে নিয়োগের যে আইন সেটিকে কিন্তু ভঙ্গ করা। প্রতিটি নিয়োগের একটি নির্দিষ্ট আইন থাকে, আর যদি কোনো আইনও না থাকে, ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, দ্যাটস দ্য ফান্ডামেন্টাল রাইট। শামীম বলছিল যে আশ্বাসটাও এক ধরনের দুর্নীতি, নিয়োগে কাউকে এক্সট্রা বেনিফিট দেওয়া যায় না। আমার মনে পড়ছিল এখানে বিজেপির বিধায়ক রয়েছেন কল্যাণীর, কল্যাণী মণ্ডল 2-এর সভাপতি হচ্ছে মধুসূদন দাস। তো আমি জানি না, ওনার অভিযোগ ছিল যে অম্বিকা বাবু উনি সুপারিশ দিয়েছিলেন 30 জনের নাম কল্যাণী এইমসে নিয়োগের জন্য। আমি আমার অভিযোগ না, আমার অভিযোগ সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে আমি বলছি, উনি যে সুপারিশটা দিয়েছিলেন সেটা কি আইনিভাবে বৈধ সুপারিশ করেছিলেন উনি? এবং এইটা নিয়ে মারপিট হয়, থানায় এফআইআর নথিভুক্ত হয়। বিজেপি কল্যাণী 2-এর মণ্ডল সভাপতি মধুসূদন দাস, আমি জানি না তিনি কোন বিধায়কের ঘনিষ্ঠ, বিজেপিরই কোন বিধায়কের ঘনিষ্ঠ আমি জানি না, কিন্তু অভিযোগ যে 30 জনকে সুপারিশ দিয়ে কল্যাণী এইমসে চাকরিতে জয়েন করেছেন। উনি এটা দিয়েছেন কিনা, আর দিয়ে থাকলে কেন দিয়েছেন সেটা উনি ভালো বলতে পারবেন। এটা হচ্ছে হাউসকিপিং এর জব, এখানে কোনো পরীক্ষা কন্ডাক্ট করা হয় না। যেহেতু কোনো পরীক্ষা কন্ডাক্ট করা হয় না, সেখানে আমি অ্যাজ এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ হয়ে আমি বলতেই পারি যে 2-4 জন এখানকার লোকাল যারা, তারা ইয়ে করতে পারে। যদি তার মানে আপনি বলতে চাইছেন যে এটা সরকারি চাকরি নয়, এটা এমস এর চাকরি নয়? নো এমস এর চাকরি নয়, এটা বিবিজি এটা কন্ট্রাক্টর, সেই কন্ট্রাক্টরের কোথায় কোথায় কাজ নেবে, আজকে এমসি হতে পারে, কালকে অন্য একটা জায়গায় পাড়ায় বসাতে পারে, কালকে অন্য আর একটা জায়গায় করতে পারে। আর্টিকেল 16 যেটা বলছে, যেটা শামীম বারবার বলবার চেষ্টা করছেন, স্টেট ক্যানট মেক এনি ডিসক্রিমিনেশন এবং ক্যানট মেক এনি স্পেশাল। স্টেট ফান্ডে যে সমস্ত চাকরি হয়, মনে রাখবেন, কেন্দ্র বা রাজ্যের ফান্ডে যেগুলো হয়, যেটা প্রাইভেটলি হয়, ধরুন আপনার সংস্থায় আমি রিকমেন্ড করতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় রিকমেন্ড করতে পারি, নেবেন না নেবেন আলাদা, ট্যাক্স পেয়ারের টাকায় আপনার প্রতিষ্ঠান চলে। আচ্ছা, এই তার মানে
যে অম্বিকাবাবু যে সংস্থা অর্থাৎ যে ধরনের প্রাইভেট সংস্থাকে রিকমেন্ড করেছেন সেটা কিন্তু আর্টিকেল 16 প্রাইভেট সংস্থাকে রেকমেন্ড করেননি। এটা পরিষ্কার তো বাংলায় বলেছেন যে ঠিকাদার সংস্থাকে উনি বলেছেন। আমি গোটা একটা দিন এই অনুষ্ঠান লাইভ করতে পারিনি, যার ফলে থামিয়ে দেবো। একজন কন্ট্রাক্টর অফিসিয়াল ভাবে রিক্রুটেড হয় ওই ঝাড়ু দেবার জন্য, সাফ করার জন্য। হাউসকিপিং এর বাংলা কথা হচ্ছে জমাদার বা ঝাড়ুদার। হ্যাঁ, আমি এক সেকেন্ড বলি। তো আমার বক্তব্য হচ্ছে কন্ট্রাক্টরটাকে নিশ্চিন্ত করে হচ্ছে তার বিভিন্ন টেন্ডারের মধ্যে দিয়ে সরকার। এবার কন্ট্রাক্টর রাস্তা থেকে ঝাড়ুদার নেবে যারা যারা আমি চাই না যে এই অনুষ্ঠান, দেখুন আসবো এই অনুষ্ঠান চোট দিয়ে শুরু হয়েছে, এখন মোটামুটি মূর্খতে নেমেছে, আর বেশি নামবেন না। আমার একটাই বক্তব্য, মমতা ব্যানার্জির চোখে মাস্টারদের অবস্থাটা দেখুন। যাকে উনি টাকা খেয়ে মাস্টার বানিয়েছিলেন তাকে এখন বলছে গ্রুপ সি তে চাকরি দেবে। মানে স্কুলে গিয়ে ঘন্টা বাজাবে, স্কুলে গিয়ে যে মাস্টাররা লেটস কাম টু দ্য পয়েন্ট। সেটা হচ্ছে সজলের বক্তব্য, যারা শিক্ষকতা করতেন সেই শিক্ষকরা যারা এই দুর্নীতি সামনে আসার আগে, মানে এসএসসি স্পেসিফিক্যালি টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট ছাপার আগে, কোর্টে দেওয়ার আগে যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন তারা এখন কি ঘন্টা বাজাবেন অথবা অন্য ধরনের অশিক্ষকের কাজ করবেন? আমার বক্তব্য, প্রশ্নটা, আপত্তিটা সেটা হলেও তার কারণ যে যারা স্পেসিফিক্যালি টেন্টেড তাদের অবমূল্যায়ন ইস্যু নয়, ইস্যু হচ্ছে যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছেন এবং সুপ্রিম কোর্টে প্রমাণিত, এমনকি এসএসসির নথির ভিত্তিতে নামগুলো বেরিয়েছে, তারা যে কাজই করুন না কেন সেটা সরকারি কাজ হতে পারে না। এবং সবথেকে বড় কথা, যাদের কোর্ট নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত মাইনে ফেরত দিতে হবে, কি করে তাদের সরকার কোনো পুনর্বাসন দিতে পারেন? প্রশ্নটা আইনি, বেসিক, কাজের মান এবং কাজের ধরন সম্পর্কিত নয়। কিন্তু আমি আসবো, এই দুর্নীতির প্রশ্ন আসবো, সবার কাছে আসবো, কিন্তু তার আগে দেখাবো যে এটা শুধুমাত্র কারা করেছে এই কৌতূহল তো সবার আছে, সেই পর্যায়টা কোন পর্যায় অবধি সিবিআই এখনো পর্যন্ত উঠতে পেরেছে। আবার বলছি, আজকে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি একেবারে পরিষ্কার সিবিআইকে এই প্রশ্নের মুখে ফেলেছেন। দেখুন, সিবিআই তদন্ত যে চলছিল তার কি হলো? প্রভাবশালী ব্যক্তিদের ভূমিকা নিয়ে যে তদন্তের কথা ছিল তা কতদূর এগিয়েছে? ফের সুপ্রিম কোর্টে নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়ে প্রশ্নের মুখে পড়ল সিবিআই। বৃহস্পতিবার বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাদের বেঞ্চ বলে, প্রভাবশালী ব্যক্তিদের ভূমিকা নিয়ে যে তদন্তের কথা ছিল তা কতদূর এগিয়েছে। এতে এক আইনজীবী জানতে চান, সুপার নিউমেরারি পোস্ট নিয়ে কি? জবাবে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেন, সুপার নিউমেরারি আলাদা, প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে তদন্তের কথা ছিল তদন্তকারীদের। প্রভাবশালীদের তদন্তে সিবিআই কি করলো? সিবিআই তো বলতে পারছে না যে আসল প্রভাবশালী যারা দিল্লির, তারা বলে দিয়েছে রাজ্যের প্রভাবশালী তৃণমূল, তাদের যেন গায়ে আঁচ না পড়ে, তৃণমূলকে বাঁচাতে হবে। সিবিআই সেইভাবেই চলছে যা দিল্লির নেতৃত্বদের বলছে। রাজনৈতিকভাবে বিজেপি চায় না তৃণমূলের বিপদ হোক অথবা মমতা ব্যানার্জি অসুবিধায় পড়ুক। সিবিআই তারা ধরলক্ষণে বসে আছে, পার্থবাবু পর্যন্ত ধরে ব্যাস তাদের স্বার্থ শেষ, এখন চুপ করে বসে আছে। আবার উপর থেকে নড়ানড়ি হবে, তখন আবার সিবিআই এগোবে পিছনে। এর আগেও প্রভাবশালী ইস্যুতে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়েছে সিবিআই। 2023 সালের 10 নভেম্বর বিচারপতি সিটি রবিকুমার এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ মিডলম্যান প্রসন্ন কুমার রায়ের জামিন মামলায় সিবিআই এর ভূমিকার প্রশ্ন তুলে মন্তব্য করে, এখনও রাঘব বোয়ালদের ছোঁয়া হয়নি। আপনারা কি দুর্নীতিতে জড়িত সব মাথাকে গ্রেফতার করেছেন? যারা অভিযুক্ত মিডলম্যানের থেকে টাকা নিলেন তারা মুক্ত, আর যিনি তাদের হয়ে টাকা তুললেন তিনি জেলবন্দি। বৃহস্পতিবার ফের একবার সুপ্রিম কোর্টে প্রভাবশালী প্রশ্নের মুখে পড়ল সিবিআই। সিবিআইকে যদি প্রশ্ন করে থাকেন, তারা আমরা এর মধ্যে উত্তর দিতে যাব কেন? এটা তো সম্পূর্ণভাবে কোর্টের বিষয়, তদন্তের বিষয়, বিচারাধীন বিষয়। মাননীয় সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট কোনো
অবজারভেশন বা ডিসকাশনের সময় কোনো প্রশ্ন রেখেছেন সিবিআই এর উদ্দেশ্যে, তো ফলে উত্তর দেওয়ার কথা হলে তারা দেবেন, আমরা এই ব্যাপারে কোনো কথা বলতে পারবো না। আমরাও চাই প্রভাবশালীদের ভূমিকা সিবিআই আরো ভালো করে দেখুক। আমার মনে হয় কোর্টের উচিত এই তদন্তের প্রতি নজরে রাখা, এবং যেখানে মনে হবে সিবিআই এর কোনো অফিসার, সিবিআই তো আলাদা কোনো অন্য গ্রহ থেকে আসা বস্তু নয়, সেখানে যে অফিসাররা আছে তারা তৃণমূল কংগ্রেসের সরকারের আন্ডারে যারা কাজ করে সেই অফিসারদের মতোই অফিসার। কোনোখানে কোনো অফিসার কম্প্রোমাইজ হয়ে গেল কিনা এটা কোর্টের একটু দেখা উচিত। এদিকে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও ধোপে টিকল না এসএসসি দুর্নীতি মামলায় দাগিদের দাবি। ডিভিশন বেঞ্চও সাফ জানিয়ে দিল পরীক্ষায় বসতে পারবেন না দাগি শিক্ষক শিক্ষিকারা। দাগিদের কেন অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছিল তা নিয়েও বিচারপতির প্রশ্নের মুখে পড়ল স্কুল সার্ভিস কমিশন। দাগি তালিকা চ্যালেঞ্জ করে এবং পরীক্ষায় বসতে চেয়ে আদালতে দ্বারস্থ হন 350 জন দাগি শিক্ষক। এদিন বিচারপতি তপব্রত চক্রবর্তী প্রশ্ন করেন দাগিদের অ্যাডমিট কার্ড কেন দেওয়া হয়েছিল। তখন স্কুল সার্ভিস কমিশনের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান প্রায় 5 লক্ষ আবেদন এসেছে, ভুলবশত কেউ অ্যাডমিট কার্ড পেয়ে গেছিল, বাতিল করা হয়েছে। তখন বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন এই ভুলের জন্য কমিশনের আধিকারিকদের কেন কাঠগড়ায় তোলা হবে না। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার, এবিপি আনন্দ। দেখুন, এর পরের খবর এবং বিষয়টা আমার আপনার প্রত্যেকের জীবনের সঙ্গে যুক্ত, এবং এই স্টুডিওতে যারা এটা নিয়ে এক্ষুনি পারস্পরিক তর্কে হয়তো মাতবেন তাদের প্রত্যেকের জীবনের সঙ্গে যুক্ত, কারণ বেসিক্যালি এটা সুখবর। জিনিসপত্রের অন্তত কিছু জিনিসপত্রের দাম কমছে। সাধারণভাবে আপনাদের সামনে একটার পর একটা প্রতিবেদন যখন আমরা রাখি তখন কোন জিনিসের দাম কত বাড়লো, কিভাবে সবার অলক্ষ্যে জীবনদায়ী ওষুধের দাম বেড়ে গেল, এই ধরনের প্রতিবেদন থাকে। এইটা ভালো খবর, মধ্যবিত্তের জন্য সুখবর, সাধারণ মানুষের জন্য সুখবর। তার কারণ জিএসটি স্ল্যাবে একটা বড় পরিবর্তন, এবং আমার আপনার জীবনের আয়নায় দেখলে পুজোর আগে এক ধাক্কায় বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমতে চলেছে। হ্যাঁ, এর পাল্টা কিছু যুক্তিও আছে, এর কিছু ইম্প্যাক্ট আছে, সে নিয়ে তো আলোচনা হবেই, কিন্তু তার আগে দ্রুত এক ঝলকে দেখব কি কি জিনিস সস্তা হতে চলেছে। দেখুন, খুবই ইম্পর্টেন্ট, আমার নিজের সংসারই খুব ইম্পর্টেন্ট। ওটা যদি একটু বেশ 1000-2000 টাকার মতো কমে যায় তো খুবই ভালো হয়। এই জিনিসগুলোই তো মেইন দরকার আমাদের, এগুলো তো কোনো মানে নিত্য নৈমিত্তিক প্রাইমারি নিড এগুলো আমাদের। হেসেল থেকে হাসপাতাল সবই সামলাতে হয় নিজে হাতে, কিন্তু জিএসটির ধাক্কায় এতদিন হাঁসফাঁস করছিলেন তারা। নতুন কর কাঠামোয় অন্যদের মতোই কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন দমদমের বাসিন্দা এই দুই গৃহবধূ। मैंने देशवासियों से भी ये वादा किया था कि इस दिवाली और छठ पूजा से पहले खुशियों का डबल धमाका होगा। পুজোর আগেই পুজোর উপহার। নবরাত্রি থেকে জিএসটি কাঠামোয় বড়সড় রদবদল করল জিএসটি কাউন্সিল। বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় খাদ্য এবং মুদিখানা জিনিসপত্র এবার থেকে 5% জিএসটি হারের আওতায় পড়বে। কনডেন্সড মিল্ক, মাখন, ঘি, তেল, চিজ সহ দুগ্ধজাত পণ্যের উপর জিএসটি 12% থেকে কমিয়ে 5% করা হয়েছে। উদ্ভিদজাত দুধ, সয়া মিল্ক ইত্যাদি জিএসটি কমে 5% হচ্ছে। চা, কফি জিএসটি 18% থেকে কমে হচ্ছে 5%। বাদাম, পেস্তা, কাজু, খেজুর ইত্যাদি শুকনো ফল, চকোলেট, পেস্ট্রি, কেক, বিস্কুট, জ্যাম, পাস্তা, স্প্যাগেটি, নুডলস, কর্নফ্লেক্স সহ অন্যান্য দানা শস্য থেকে তৈরি ফ্লেক্স, ফলের রস, আচার, কফি, কারি পেস্ট, মেয়োনিজ, স্যুপ, ব্রথ, কৌটোজাত মাছ ও মাংসে জিএসটি লাগতো 12 থেকে 18%, এখন লাগবে মাত্র 5%। অন্যদিকে প্যাকেটজাত পনির বা ছানা, টেট্রা প্যাক দুধ, বিভিন্ন নামে পাওয়া যায় এরকম ভারতীয় রুটি, চাপাতি, পিৎজার উপর এখন থেকে কোনো জিএসটি লাগবে না। মাথার তেল থেকে শ্যাম্পু, টুথপেস্ট, টুথব্রাশ, সাবান থেকে শেভিং ক্রিমের জিএসটি 18 থেকে কমে হচ্ছে 5%। দাম কমছে নিমকির প্যাকেট, ভুজিয়া, বাসন, শিশুদের ফিডিং বোতল, ন্যাপকিন, ক্লিনিক্যাল ডায়াপারের। একদিকে যেরকম সাধারণভাবে মানুষকে কম দামের মাধ্যমে জিনিসপত্র কিনতে দেওয়ার একটা সুবিধা করে দেওয়া, তার সঙ্গে সঙ্গে বেকার মানুষদেরকে একটা প্রচেষ্টাকে তাদের কর্মপদ্ধতির মধ্যে আনার একটা প্রচেষ্টা, সেটাও কিন্তু আমি বলবো একসঙ্গে দুটো কাজই হবে। কিন্তু দেখতে হবে যে আজকে আমরা যে জিনিসটা কিনছিলাম সেই একই মানের জিনিস, একই পরিমাণের জিনিস আমরা 22শে সেপ্টেম্বরের পরে গিয়ে কম দামে কিনতে পাচ্ছি কিনা। নিত্য প্রয়োজনীয় জিনিসের কর কমানোর পাশাপাশি ট্রাক্টর, ট্রাক্টরের যন্ত্রাংশ, জৈব কীটনাশক ও কৃষিক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন পণ্যের উপর জিএসটি 18 এবং 12% থেকে কমিয়ে 5% করা হয়েছে। ছিল 5% হচ্ছে, তার জন্য তো আমরা ভীষণ উপকৃত, এবং কীটনাশক, সার, ধানের বীজ টিজ যেগুলো দাম কমেছে তার জন্য আগে দাম দিয়ে কিনতে হতো, তখন আমাদের লাভের মুখ দেখাই যেত না।
এখন দাম কমাতে হয়তো আমরা একটু লাভের মুখ দেখতে পাবো। তবে দামি হচ্ছে বাড়তি চিনি মিশ্রিত পানীয়, কার্বনযুক্ত পানীয়, সিগারেট, চুরুট, তামাকজাত যাবতীয় পণ্য। 22 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে নতুন জিএসটি কাঠামো। এবিপি আনন্দ। আরব, এই একটা ইস্যুতে তো তোমাদের স্বাগত জানানো উচিত, তার কারণ এর মধ্যে স্বাস্থ্য আর বীমা মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল, ওষুধের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল, তো এ তো মানে উদার কণ্ঠে স্বাগত জানানো উচিত এই মুভকে। ঠিক শুনুন, গত 2রা আগস্ট 2024 মানে প্রায় 1.5 বছর আগে মুখ্যমন্ত্রী যে আবেদন করেছেন, দাবি করেছিলেন, এবং মাথায় রাখতে হবে এই সমসাময়িক সময়ে লাস্ট 4টে ফিনান্সিয়াল ইয়ার ধরলে প্রায় 21,000 কোটি টাকা দেশের মানুষকে অতিরিক্ত দিতে হয়েছে। ট্যাক্স কমেছে, নিশ্চিতভাবে মধ্যবিত্তের কাছে ভালো লক্ষণ, কিন্তু কোন সময় কমছে? যখন আমেরিকা আমাদের দেশের উপর অতিরিক্ত ট্যাক্স ইম্পোজ করছে, আমাদের প্রোডাক্ট বাইরে বিক্রি হওয়া বন্ধ করে দিচ্ছে। ওই যে ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, এখন ঠেলায় পড়েছে। কিন্তু আমি আবারও বলছি যে এই ট্যাক্স কমাটা আরো আগে কমলে মধ্যবিত্তের উপর এই বোঝা চাপতো না। মধ্যবিত্ত যে স্বস্তির নিঃশ্বাস আজকে বলা হচ্ছে, অনেক আগেই মধ্যবিত্ত এই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতো। কিন্তু এখানে আমার মনে হচ্ছে একটা শ্যামা সঙ্গীতের লাইন, জানেন তো, ওই যে লাইনটা রয়েছে না, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেদিনকে থেকে সোচ্চার না হতেন, আজকে হয়তো এই দিনটাও দেখতে পেতাম না। আমি অন্যদের বাধা দিইনি, আমি আজকে একটা বলছি, আর্কাইভে রেখে দেবেন। সেটা হচ্ছে, আমি ট্রাম্পের কাছে দাবি জানাচ্ছি ইমিডিয়েট ট্যারিফ প্রত্যাহার করতে হবে, এবং যেদিন ট্যারিফ প্রত্যাহার করে দেবে বা কমে যাবে, সেদিন কিন্তু কৃতিত্বটা অন্য কাউকে দিতে পারবেন না, কৃতিত্বটা আমার অ্যাকাউন্টে থাকবে। আমি বলছি মানে সজল এটা নরেন্দ্র মোদীর সঙ্গে ওই কৃতিত্ব শেয়ার করবে না, এটা আমার। আমি এটাও বলছি ঠিক, একদম ঠিক, যেটা মমতা ব্যানার্জির জন্যই কমিয়েছে। আমি বলছি, কি বলেছিলেন, আমরা কি মুড়ি খাবো না, মুড়ি খাবো না আমরা বলেছিলেন না, দেখান আর্কাইভ আপনাদের স্ট্রং। বলেছিলেন আমরা কি চপ খাবো না, চপ ভাজাটাও বন্ধ বলেছিলেন। সেই চপ ভাজাটা, চপ শিল্পটা যাতে বেঁচে থাকে তার জন্যই করেছিলেন। এগুলো দেখালে না, এগুলো কথাগুলো বললে পরে মানুষ গালি ছাড়া কিছুই দেবে না, মানুষ গালি ছাড়া কিছুই দেবে না। অনেক বিরোধী রাজ্যের এটাও আর্গুমেন্ট যে রেভিনিউটা একটা বড় ধাক্কা হবে, রেভিনিউ কমে যাবে। আমি ভালো করে স্টাডি করে যেটা দেখলাম, যে আমাদের যদি সত্যি সাধারণ মানুষকে পূর্ণ মানে যদি সুবিধে নিতে হয়, তাহলে রাজ্য সরকারকেও ডিসিশন নিতে হবে। বিশেষ করে তেলের যে বিরাট পরিমাণে সেচ পশ্চিমবাংলা সরকার নেয়, জিএসটি বসা করে তেলের, আমি আপনাকে আমি বলছি যে বিহারের মানুষ যে সুবিধাটা পাবে এই জিএসটি কমার ফলে, পশ্চিমবাংলার মানুষ পাবে না। কারণ পশ্চিমবাংলাতে সেচের উপরে অর্থাৎ তেলের উপরে যে পরিমাণে কর রাজ্য সরকার আরোপ করে রেখেছে, তার ফলে এখানে জিনিসের দাম কিন্তু অনেকটাই বেশি থাকবে বিহার বা আসামের থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি সত্যি সাধারণ মানুষের স্বার্থ ভাবতে হয়, তাহলে কিন্তু জিএসটির সাথে সাথে সঙ্গতি রেখে মানে তেলের যে বলতে হবে যে এর ফল সাধারণ মানুষের হাতে পৌঁছবে তো তন্ময়। তার কারণ হচ্ছে যে এই স্বাস্থ্য বিমার কোম্পানিগুলো, এই লাইফ ইন্স্যুরেন্স কিংবা হেলথ ইন্স্যুরেন্স যারা করছে, তারা আবার প্রিমিয়ামটা বাড়িয়ে দিতে পারবে, মানে দেয়ার কিন্তু সেই সম্ভাবনা আছে। অর্থাৎ সরকার একটা মুভ করেছে, সদিচ্ছা পরিষ্কার, কিন্তু এইগুলো বেশিরভাগ ক্ষেত্রে কোম্পানির ওপরও সম্মান, প্রিমিয়ামটা বাড়িয়ে দিল, এও হতে পারে না। একদম খুব মানে এত যুক্তিসঙ্গত একটা কথা আপনি বললেন, আমি ধন্যবাদ জানাই। কারণ এটা হতেই পারে, এই বিজেপি যে শাসিত কেন্দ্র সরকার, তারা তো কর্পোরেট ফ্রেন্ডলি, বেসিক্যালি তাদের সরকারটা হচ্ছে শুধু কর্পোরেটদের জন্য, যে কারণে শেষ করি। এবার বক্তব্যটা হচ্ছে এই কেন্দ্রীয় অর্থমন্ত্রী যিনি বলেছিলেন পেঁয়াজের দাম বেড়েছে, আমি তো পেঁয়াজ খাই না, তার মানে বোঝা যায় যে তিনি সাধারণ মানুষদের নিয়ে কতটা চিন্তিত। সেই জায়গায় এটা হতেই পারে, এই মানে আশঙ্কা সত্যি হতে পারে। কিন্তু আমি এবার বলছি বিশ্বনাথদার কথা, বিশ্বনাথদার কথাটা হবে, বিশ্বনাথদা বলছেন শেষ এক তেলের দাম এবার বাড়বে, বিশ্বনাথদা বলছেন কারণ স্টেট জিএসটি থেকে সরকারের লস হবে। এই বিদ্যুতের ক্ষেত্রে কেন্দ্রের সরকার যে টাকাটা ফেরত দেয়, পশ্চিমবাংলার 1,95,000 কোটি টাকা যে বাকি আছে, সেই টাকাটা ফেরত দেয় না, তাহলে তো
এখানে আবার কারুর কথা কেউ শুনতে পাচ্ছেন না। দেখুন আমার বক্তব্য খুব পরিষ্কার। হ্যাঁ হ্যাঁ জিনিস বলে দিই, প্লিজ আপনাকেই তো বলছি, শুনুন না, শুনুন, আপনাকেই বলছি, আপনি ঠিক বলেছেন, আপনি শুনুন না, এবার বিপুল টাকা দিতে পারছি না, শুনবেন বিপুল টাকা ধৈর্য থাকা তো মুশকিল, একদম ঠিক বলেছেন, তেলের দাম বাড়তে পারে। শুনুন আমরা আবার মাঝখানে গয়লা যদি দুধে জল মেশে থাকে আমরা চোর বলি। আজকে ধরুন সিয়াম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড একটা সংস্থা যা ত্রৈমাসিকে প্রফিট বেড়েছে 551 কোটি টাকা। কার জানেন? নীতিন গডকারির ছেলের। পেট্রোলে ইথানল মেশানো হচ্ছে, 20% ইথানল মেশানো হচ্ছে পেট্রোলে। সুপ্রিম কোর্টে তাতে একদম মামলা হয়েছে এবং সুপ্রিম কোর্ট স্টে দেয়নি। বেশ, আমার শুধু একটা মজার জিনিস মনে হচ্ছিল ও যখন বলল যে কর্পোরেটের হাতে চলে গেছে সরকার। আমার শুধু মনে পড়ছিল যে নির্বাচনী বন্ডে দেশের সমস্ত আঞ্চলিক দলের থেকে বেশি টাকা কারা যেন পেয়েছিল? তৃণমূল কংগ্রেস না? কংগ্রেসের ঠিক পরে। আমি বলছি কর্পোরেটের কারা বন্ধু। আমি একবারও বলছি না যে বিজেপি পায়নি, অবশ্যই, কিন্তু কর্পোরেটের ও বন্ধু আর আমরা বন্ধু নয়, এই জায়গার কি আছে? এই যে অযোগ্যদের আজ বলছে মাথায় তুলে রেখেছো, এই তো আমার ট্র্যাজেডিটা হচ্ছে যে চোর আর মূর্খ দিয়ে শুরু হয়েছিল, সেখানেই শেষ পর্যন্ত এসে থামলো। এটাও দুর্ভাগ্য। কিন্তু এখানে আবার আমি বলছি একটা বেসিক কনসার্ন আছে, স্বাস্থ্য এবং বীমা এবং জীবনদায়ী ওষুধ, এইগুলোর সুফল শেষ পর্যন্ত একজন সাধারণ মানুষ আমার আপনার হাতে এসে পৌঁছবে তো? প্রশ্ন রইল। হেলথ ইন্স্যুরেন্সটা বিরাট ব্যাপার একটা। ট্রিটমেন্টের খরচাও প্রচুর বেড়ে গেছে এবং সেই হসপিটালে 2 মাস বাদে যে চেক আপ হয় প্রচুর তার খরচা বেড়ে গেছিল। পুজোর আগে পুজোর বোনাস, জিএসটি কাঠামোর রদবদলে সাধারণ মানুষের বড়সড় স্বস্তি। ঘরে বাইরে লাগাতার চাপের মুখে জীবন বীমা ও স্বাস্থ্য বীমা এবার পুরোপুরি জিএসটি মুক্ত। টার্ম লাইফ, ইউলিপ কিংবা এন্ডাওমেন্ট সব ধরনের জীবন বীমা পলিসি ও তার রিনিউয়াল এবং স্বাস্থ্য বীমায় সম্পূর্ণ জিএসটি ছাড়। Exemption of GST on all individual life insurance policies, whether term life, ULIP or endowment policies, and reinsurance thereof, to make insurance affordable for common man and increase the insurance coverage in the country. Exemption of GST on all individual health insurance policies. ঘরে ঘরে বয়স্ক মা বাবা, দিন দিন বাড়ছে অসুখের জটিলতা। জীবন ও স্বাস্থ্যের সুরক্ষার জন্য খরচ করতে হচ্ছে বিশাল অঙ্কের টাকা। এই পরিস্থিতিতে জিএসটি কাউন্সিল জীবন ও স্বাস্থ্য বীমা জিএসটি মুক্ত করার সিদ্ধান্ত নেওয়ায় খুশি সাধারণ মানুষ। স্বাস্থ্য বীমা এবং যে বিমার যে কমিয়েছে জিএসটি, সেটা ঠিকই আছে, সাধারণ মানুষের খুবই সুবিধা হয়েছে। আর জীবনদায়ী ওষুধ যেগুলো করেছে সেগুলো সাধারণ মানুষের সুবিধা হবে। স্বাস্থ্য বীমা ও জীবন বীমার প্রিমিয়ামে এতদিন জিএসটি ছিল 18%, 22 সেপ্টেম্বর থেকে তা হচ্ছে 0। তবে প্রশ্ন হলো, বীমা জিএসটি মুক্ত করার সুফল সাধারণ মানুষ পাবে তো? এই সুযোগে বীমা কোম্পানিগুলি এবার প্রিমিয়াম বাড়িয়ে দেবে না তো? লাভের গুড় পিঁপড়েই খাবে না তো? এটা ইনশিওর্ড হেলথের পথে বিরাট এক ধাপ এগোনো। এবং আমি এটাও বিশ্বাস করি যে যেই মুহূর্তে জিএসটি উঠবে, মধ্যবিত্ত এবং উচ্চবিত্তর মধ্যে হেলথ ইন্স্যুরেন্স করার প্রবণতা বাড়বে। আমাদের কয়েকটা আশঙ্কার জায়গা একটা থেকে যাচ্ছে, সেটা হচ্ছে এই সরকারি 2019-এর যে ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার, সেখানে হচ্ছে যে ওষুধের কোম্পানিগুলিকে প্রতি বছর 10% করে ওষুধের দাম বাড়ানোর অধিকার ইতিমধ্যেই দেওয়া আছে। স্বাভাবিকভাবেই মানুষের যারা ওষুধটা কিনবেন তিনি কতটা লাভবান হবেন সেটা নিয়ে আর একটা সংশয় থেকে যাচ্ছে। সুরাহা আদৌ মিলবে কিনা এই প্রশ্ন কিন্তু অনেকেরই মনে থেকে যাচ্ছে। সিদ্ধান্তটাকে ভালো, যেরকম প্রশংসা করব, কিন্তু আজকে যখন বাজারে ওষুধগুলো আসবে তার দাম কতটা কমলো বা কতটা ধরে রাখা গেল, সেটা কিন্তু সবথেকে বড় বিষয়। মেডিক্লেমেরও জিএসটি উঠে গেল, এতে মানুষ সুফল লাভ করবে, কিন্তু মেডিক্লেমের অনেক খুঁটিনাটি আছে, মেডিক্লেমে প্রচুর ক্যান্সেলেশন হয়, সেই বিষয়গুলোও কিন্তু দেখতে হবে। দেখা যাক অ্যাপ্লিকেশনটা কি হয়, কারণ অ্যাপ্লিকেশনটাই তো আসল। এবার দেখা যাবে কিছু অসাধু ব্যবসায়ী ওষুধের দামটা এমনভাবে বাড়িয়ে দিল যাতে জিএসটির যে লাভটা সেটা আলটিমেটলি আমরা পেলাম না। সুতরাং সেটাও দেখতে হবে সরকার কিভাবে এই জিনিসটাকে ট্যাকল করে, ওটা একটা ইম্পর্টেন্ট ম্যাটার। বিমার ওপর থেকে জিএসটি উঠে যাওয়ার পর পুরনো কংগ্রেস আমলের প্রসঙ্গ টেনে খোঁচা দিয়েছেন নরেন্দ্র মোদী।
2014 में मेरे आने से पहले रसोई का सामान हो या खेती किसानी से जुड़ी चीजें हो या फिर दवाइयां और यहां तक जीवन बीमा भी, ऐसी अनेक चीजों पर कांग्रेस सरकार अलग अलग टैक्स लेती थी। हालत ये थी कि कांग्रेस वाले बच्चों की टॉफी पर भी 21% टैक्स लेते थे। বিমায় জিএসটি প্রত্যাহারের দাবি দীর্ঘদিন ধরেই উঠছিল। 2022 সালে রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, স্বাস্থ্য বিমায় জিএসটি 18%, হাসপাতালের ঘরে জিএসটি 5%, হিরেতে জিএসটি 1.5%। গব্বর সিং ট্যাক্স যন্ত্রণা দিয়ে মনে করায় প্রধানমন্ত্রী কাদের জন্য ভাবেন? কম হারের একটাই জিএসটি সব খরচ কমিয়ে দেবে, গরিব ও মধ্যবিত্তের বোঝা হালকা করবে। গত বছর জুলাই মাসে এই দাবিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লেখেন মন্ত্রিসভায় তার সতীর্থ কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। গত বছরের 2রা আগস্ট স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে জিএসটি প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। অবশেষে স্বাস্থ্য বিমা থেকে জিএসটি ওঠানোর সিদ্ধান্ত নেওয়া হলো। ঝিলম করঞ্জায় অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। দেখুন, ছোটবেলায় দেখতাম পাড়ার বাচ্চারা সবাই মিলে ধরাধরি খেলতো, এখন তো সেসব উঠেই গেছে। কিন্তু বিধায়ক জীবন কৃষ্ণ সাহা এই নস্টালজিয়া আবার উস্কে দিলেন। এর আগে তিনি সিবিআইয়ের সঙ্গেও ধরাধরি খেলেছেন, এই কদিন আগে ইডির সঙ্গেও ধরাধরি খেললেন, কাদায় আছাড় খেলেন, মোবাইল নর্দমায় ফেললেন এবং আবার গ্রেফতারও হলেন। তবে আমাদের প্রশ্নটা খুব সহজ, চাকরি চোরেদের সঙ্গে এজেন্সির এই ধরাধরি খেলাটা কবে শেষ হবে? এমনকি আজ সুপ্রিম কোর্টও এই প্রশ্নটা তুলেছে যে ধরাধরি খেলা কি শুধু নিচু তলাতেই আটকে থাকবে? আদৌ কি প্রভাবশালী নামগুলো সামনে আসবে? প্রশ্নগুলো তুলছি বলে আবার আমাদের সঙ্গে ধরাধরি খেলতে কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ। Yes! অফিসার ধরো ধরো, আগে ধরো। ভাগ জীবন, ভাগ ভাগ। কেস দেবেন না প্লিজ।